এই কোয়েল, শ্রেয়ানকে নিয়ে ভাবতে আমার এত ভালো লাগে কেন বলতো? প্রিয়ন্তীর কথা মতো আমি কি সত্যি সত্যি ওর প্রেমে ডুবে গেছি? তবে সেটা তো একতরফা প্রেম হবে। শ্রেয়ানের কাছে আমি তো কেবল সাধারণ একটা মেয়ে, আর কিছুই না। অন্তত আমার প্রতি ওর দৃষ্টিভঙ্গি তো সেটাই বলছে। আচ্ছা কোয়েল, যে মেয়েটা ফোন রিসিভ করেছিল সে কে ছিল? শ্রেয়ানের বোন নাকি বউ? আচ্ছা, আবার ফোন দেই ওকে? জিজ্ঞেস করলে জানতে তো পারবো মেয়েটি কে। বারান্দা থেকে এসে প্রীতি আবার ফোন দিল শ্রেয়ানকে। চোখ বন্ধ করে মোবাইলের গানের সাথে তাল মিলিয়ে গুনগুন করে গান গাইছিল শ্রেয়ান। গানের বদলে ফোনের রিংটোন বেজে উঠায় চোখ খুলে স্ক্রিনের দিকে তাকালো সে। স্ক্রিনে আননোন নাম্বার ভাসছে। শ্রেয়ান ফোন রিসিভ করে বলল, হ্যালো। একটি মাত্র শব্দ, ছোট্ট একটি শব্দ তোলপাড় শুরু করল প্রীতির ভেতরে। শ্রেয়ানের কণ্ঠটা শুনে বুকের ভেতরটা কেমন কেমন যেন করে উঠল ওর। প্রীতি এখন বুঝতে পারছে এই কেমন কেমন অনুভূতিটাই ভালোবাসা। শ্রেয়ানের প্রতি ওর ভালোবাসা, যে ভালোবাসার পাখিটা হৃদয়ের গহীনে অতি সঙ্গোপনে লুকিয়েছিল, এখন সেটা ডানা ঝাপটাতে শুরু করেছে। এই ভালোবাসার কথা বলতে কি পারবে কখনো শ্রেয়ানকে? জানাতে কি পারবে তার মনের অপ্রকাশ্য কথাগুলো? ভাবছে প্রীতি। ফোনের ওপাশ থেকে কারো গাঢ় নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ শুনতে পেল না শ্রেয়ান। ওপাশ থেকে সাড়া না পেয়ে শ্রেয়ান বলল, কে বলছেন? প্রীতির বুকের ভেতর ধকধক করছে। না, এভাবে চুপ থাকলে হবে না, কিছু তো বলতেই হবে। প্রীতি গলা খাকারি দিল। গলা পরিষ্কার করে বলল, আমি। কে প্রীতি? প্রীতি অবাক হল, বলল, বুঝলেন কিভাবে? কি বুঝলাম? আমি তো এখনো পরিচয় দিইনি। তাহলে বুঝলেন কিভাবে আমি প্রীতি? তোমার ভয়েস শুনেই বুঝেছি। কেমন আছো বলো? ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তুমি আমার ফোন নাম্বার কোথায় পেলে? সেদিন হসপিটালে শ্রেয়সী আমার ফোন থেকেই তো আপনাকে কল করেছিল। ও আচ্ছা, সরি। তোমার নাম্বারটা ফোনে সেভ করা ছিল না তো, তাই প্রথমে চিনতে পারিনি। প্রীতি বিড়বিড় করে বলল। কণ্ঠ শুনেই যে চিনেছেন, এ আমার 7 জন্মের ভাগ্য। শ্রেয়ান সন্দিহান গলায় বলল, কিছু বললে? উহু। বাই দ্য ওয়ে, একটু আগে তুমি ফোন করেছিলে? জি, মানে হ্যাঁ। একজন মহিলা ধরছিল ফোনটা। হ্যাঁ, ভাবি ধরেছিল। উনি আপনার ভাবি? হুম। প্রীতি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, যাক, বাঁচা গেল। শ্রেয়ান ভ্রু জোড়া কুঁচকে বলল, কি বললে? বুঝলাম না কথাটা। বুঝার দরকার নেই। শ্রেয়সী কেমন আছে? মোটামুটি। সেদিন রাতে ব্যথাটা খুব বেড়েছিল। এখন ধীরে ধীরে কমছে আলহামদুলিল্লাহ। ওষুধ খাচ্ছে তো ঠিকমতো? হ্যাঁ, একদম। বাই দ্য ওয়ে, তুমি আমার কাছ থেকে একটক থ্যাঙ্কস প্রাপ্য কিন্তু। কিসের জন্য? শ্রেয়সীকে হেল্প করার জন্য। ওটা তো মানুষ হিসেবে আমার কর্তব্য ছিল। এতে আমার বিশেষ কোনো কৃতিত্ব নেই। শ্রেয়সী যখন অ্যাক্সিডেন্ট করেছে তখন সেখানে নিশ্চয়ই আরও অনেক মানুষ ছিল। তা তো ছিল। অথচ কেবলমাত্র তুমিই ওকে হসপিটালে নিয়ে গেছ। ওর ক্ষতস্থানে ব্যান্ডেজ করার ব্যবস্থা করেছ। সেসব আম্মুই করেছে। আমি কেবল হসপিটাল অবধি নিয়ে গিয়েছিলাম। তারপরেও তোমার ক্রেডিট কম না।
শ্রেয়সী তো সারাক্ষণ তোমার কথাই বলে যাচ্ছে। তাই? কি বলছে? তোমার প্রশংসা করে যাচ্ছে দিনরাত। আপনি কি এখন বাসায় আছেন? হ্যাঁ, কেন? শ্রেয়সীকে ফোনটা দেয়া যাবে? ওর সাথে কথা বলতাম। নিশ্চয়ই। ওয়েট আ মিনিট। ওকে। শ্রেয়সীর বেডরুম আর শ্রেয়ানের বেডরুম পাশাপাশি। শ্রেয়ান ফোন হাতে নিয়ে শ্রেয়সীর রুমে গেল। শ্রেয়সী তখন বোধ হয়ে টেলিভিশনে মুভি দেখছে। শ্রেয়ান গিয়ে শ্রেয়সীর পাশে বসল। শ্রেয়সীর হাত থেকে রিমোটটা নিয়ে চ্যানেল পাল্টে একটা মিউজিক চ্যানেল দিল। শ্রেয়সী বিরক্তিতে মুখ দিয়ে একটা চকারান্ত শব্দ বের করে বলল, কি হচ্ছে কি ভাইয়া? সুন্দর একটা মুভি দেখছি। রিমোটটা দে না প্লিজ। উহু, আমি এখন মিউজিক চ্যানেলই দেখব। তোর ঘরে গিয়ে দেখ। না, এখানেই, এই টেলিভিশনেই দেখব। তুই ফোনে কথা বল। ফোনের ওপাশে তোর সাথে কথা বলার জন্য যে কেউ একজন অধীর আগ্রহে বসে আছে, সে খেয়াল কি আছে? মানে? কে? প্রীতি। কোনো প্রীতি? শ্রেয়ান শ্রেয়সীর মাথায় আলতো করে চাটি মেরে বলল, বুদ্ধু। এই 2 দিন যার প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়েছিলি, সেই প্রীতি। সত্যি? হুম। শ্রেয়ান ফোনটা শ্রেয়সীর হাতে দিয়ে নিজের ঘরে চলে গেল। শ্রেয়সী ফোনটা নিয়ে কানের কাছে নিয়ে বলল, হ্যালো আপু। কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? পায়ের ব্যথা এখন কমেনি আপু। হাঁটাচলা করতে পারছি না। ক্ষত হয়েছে অল্প। সেই তুলনায় ব্যথা অনেক। নিয়মিত মেডিসিন নাও। ব্যথা কমে যাবে ইনশাআল্লাহ। হুম। আর সারাক্ষণ শুয়ে বসে থেক না। কারো সাহায্য নিয়ে হাঁটার চেষ্টা করো। হাঁটতে গেলেই ব্যথা পাইতো। ব্যথা পাবেই ছোট আপু। কিন্তু কষ্ট করে হাঁটতে হবে। ঘন্টায় 2 কদম হলেও হাঁটতে হবে। এতে ব্যথা পেলেও আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হয়ে যাবে। ঠিক আছে হাঁটব। দুপুরে খেয়েছ? হুম। একটু আগে আবার ভাবি জোর করে স্যুপ খাইয়ে দিয়ে গেল। জোর করে খাওয়াতে হবে কেন? তুমি বাচ্চা মেয়ে নাকি? শ্রেয়সী সে কথার জবাব দিল না। বলল, তোমাকে ভীষণ দেখতে ইচ্ছে করছে আপু। তুমি আমাদের বাসায় একবার আসো আপু, প্লিজ। প্রীতি হেসে ফেলল। বলল, আমি তো তোমাদের বাসা চিনি না আপনি। আসবো কিভাবে? তুমি হ্যাঁ বলো। আমি এখনই ছোট ভাইয়াকে পাঠিয়ে দেব তোমাকে আনতে। প্রীতি আবারও হাসল। বলল, কাউকে পাঠাতে হবে না, তুমি বাসার ঠিকানা দাও। আমি সময় করে একদিন তোমাকে দেখতে যাব। সত্যি আসবে তো? সত্যি। ড্রয়িং রুমে ঢুকতেই খাবারের সুঘ্রাণ নাকে এসে ঠেকল শ্রেয়ানের। ড্রয়িং রুমের সাথে লাগোয়া কিচেন রুম। শ্রেয়ান কিচেনে ঢুকল। বলল, কি ব্যাপার ভাবি? এত নাস্তা বানাচ্ছ কার জন্য? তিতলি গরম তেলে সিঙ্গারা ভাজতে ভাজতে বলল, বাসায় অতিথি এসেছে। কে এসেছে? একটা মেয়ে। শ্রেয়সীর পরিচিত। বয়স বেশি না, মেয়েটা কি যে কিউট শ্রেয়ান। কথাবার্তাও খুব মিষ্টি। মেয়েটাকে দেখেই আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি। শ্রেয়ান ফ্রিজ খুলে একটা আপেল নিল। সিঙ্কের কল ছেড়ে ধুয়ে কামড় বসাল তাতে, চিবোতে চিবোতে বলল, কি ডিসিশন নিলে? ওই মেয়েটাকেই আমার দেবরের বউ করে আনব। শ্রেয়ান হাসল। বলল, আচ্ছা, তা কোনো দেবরের বউ করে আনবে শুনি?
কোনো দেবর আবার? তোমার। আমার একমাত্র যা বানাবো ওকে। শ্রেয়ান হেসে গাল টিপে দিল তিতলির। বলল, আমার জন্য তো তুমি আছো। আমি আর বউ দিয়ে কি করব? পাজি ছেলে, এখন তো ভাবি ভাবি করে অজ্ঞান। বিয়ের পর তো ভাবিকে মনে থাকবে না। তখন তো কেবল বউকে নিয়েই পড়ে থাকবে। প্লিজ ভাবি, বাংলা সিনেমার ভাবি চরিত্রগুলোর মতন ডায়লগ দিও না তো। আমি ঘরে গেলাম। পারলে 1 কাপ চা পাঠিয়ে দিও। শুধু চা? আর কিছু? শ্রেয়ান রান্নাঘর থেকে বের হতে হতে বলল। অনলি টি। শ্রেয়ানের রুমে যাওয়ার পথে আগে শ্রেয়সীর বেডরুম পড়ে। নিজের ঘরে যাওয়ার সময় শ্রেয়সীর ঘরের দরজার সামনে হাসির শব্দ শুনে থমকে দাঁড়ায় শ্রেয়ান। আনমনেই তাকায় শ্রেয়সীর ঘরের ভেতরে, দরজা খোলা। ভেতরে শ্রেয়সীর বাম হাতটা নিজের কাঁধে রেখে ওকে ধরে সে মাথা হাঁটছে প্রীতি। মুখে একটার পর একটা কথার গাড়ি ছুটাচ্ছে। শ্রেয়সীকেও আজ খুব প্রাণবন্ত লাগছে। আনমনেই হাসি ফুটল শ্রেয়ানের ঠোঁটের কোণে। 2 কদম এগিয়ে ভেতরে ঢুকল। বলল, আরে প্রীতি, কখন এলে? প্রীতি শ্রেয়ানের দিকে তাকাল। এই মানুষটা ওর সামনে এলেই ওর বুকের ভেতরে কেমন ধরাস ধরাস করে। সেটা ও কি করে বোঝাবো এই ছেলেকে? প্রীতি স্মিত হেসে বলল, কিছুক্ষণ আগেই এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে থেকে যেও আমাদের বাসায়। জি না, আমাকে যেতে হবে। তবে কিছুক্ষণ আছি এখানে। ঠিক আছে, থাক। আমি পাশের ঘরে আছি। শ্রেয়ান ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে ঢুকল। প্রীতির মন খারাপ হল। আরেকটু সময় ওর চোখের সামনে থাকলে, ওর সাথে কথা বললে কি এমন হতো? মন খারাপ হলেও সেটা সাবধানে লুকিয়ে শ্রেয়সীর সাথে কথা বলতে বলতে ওকে ধরে হাঁটাতে লাগল প্রীতি। কিছুক্ষণ পর ট্রে হাতে শ্রেয়সীর ঘরে ঢুকল তিতলি। ততক্ষণে হাঁটা বন্ধ করে বিছানায় বসে পড়েছে দুজন। তিতলি গিয়ে ওদের পাশেই বসল। ট্রে থেকে কেকের বাটিটা তুলে প্রীতির হাতে দিল তিতলি। প্রীতি স্মিত হেসে বাটিটা হাতে নিল। বলল, ওয়াও, রেড ভেলভেট কেক। এটা আমার অনেক ফেভারিট। আম্মু দারুণ বানায়। আমার বোনও ভালো বানাতে পারে। কেবল আমিই পারি না। তিতলি বলল, সমস্যা নাই, আস্তে আস্তে শিখে যাবে। আমি তো বিয়ের আগে বাসায় 1 গ্লাস পানিও ঢেলে খাইনি। শ্রাবণের সাথে বিয়ে হবার পর ধীরে ধীরে সব কাজ শিখেছি। জানো, আমার শাশুড়ি মায়ের রান্নার হাত দারুণ ছিল। ওনার কাছ থেকেই আমি সব রান্নাবান্না শিখেছি। আন্টি মারা গিয়েছেন কত বছর? বছর 5 হবে। তখন তো শ্রেয়সী আরও ছোট ছিল। ক্লাস 7-এ পড়ত তখন। বাচ্চা একটা মেয়ে। ওকে সামলাতে যে আমার কত কষ্ট হয়েছে। প্রীতি শ্রেয়সীর দিকে তাকাল। শ্রেয়সীর মুখ দেখে বোঝা যাচ্ছে মায়ের কথা শুনে তার মন খারাপ হয়ে গেছে। প্রীতি তার ডান হাতটা বাড়িয়ে কাছে টেনে নিল শ্রেয়সীকে। শ্রেয়সীর মাথাটা রাখল নিজের কাঁধে। তিতলিও খেয়াল করল শ্রেয়সীর মন খারাপ হবার ব্যাপারটা। আসলে শাশুড়ির কথা মনে পড়ায় নস্টালজিক হয়ে পড়েছিল সে। মাত্র 18 বছর বয়সে তিতলি বউ হয়ে এসেছিল এ বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে সেটা নিয়ে দুশ্চিন্তার শেষ ছিল না তিতলির। শ্রাবণের বাবা মারা গেছেন আরও আগেই। বেঁচে ছিলেন মা। শাশুড়ির মন জুগিয়ে কিভাবে চলবে সেটা নিয়ে তিতলির ছিল হাজারো জল্পনা কল্পনা। কিন্তু বিয়ের পর এ বাড়িতে এসে শ্রাবণের মায়ের মন জয় করার জন্য কিছুই করতে হয়নি, বরং
ভদ্রমহিলা তার মাতৃত্বসুলভ আচরণের মধ্যে দিয়ে নিজেই তিতলির মন জয় করে নিয়েছেন। তিতলি তার কাছে পুত্রবধূ কম মেয়ে বেশি ছিল, মায়ের মতো হাতে ধরে তিতলিকে সব কাজ শিখিয়েছেন। কখনো একটা কটু কথাও বলেননি তিতলির সাথে। বান্ধবীদের মুখে প্রায়ই তাদের শাশুড়িদের বদনাম শুনত তিতলি। তখন নিজ শাশুড়ির জন্য গর্ভে বুক ভরে যেত ওর। সেই মমতাময়ী শাশুড়ি 5 বছর আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমিয়েছেন। ছোট্ট এক দীর্ঘশ্বাস ফেলে শ্রেয়সীর দিকে তাকালো তিতলি, প্রসঙ্গ বদলানোর জন্য বলল, তোমাকে একটু কেক দেব শ্রেয়সী? না ভাবি। প্রীতি বলল, লাগবে না, আমার এখান থেকেই দিচ্ছি। চামচ কেটে একটুখানি কেক শ্রেয়সীর মুখের সামনে ধরলে শ্রেয়সী বলল, আমি খাবো না আপু। কোনো কথা শুনব না, হা করো। শ্রেয়সী বাধ্য মেয়ের মতো হা করল। তিতলি পরিবেশ পাল্টানোর জন্য বলল, এটা কিন্তু ঠিক না প্রীতি। কষ্ট করে কেক বানালাম আমি, আর তুমি কেবল শ্রেয়সীকেই খাইয়ে দিচ্ছ। দিস ইজ নট ফেয়ার। প্রীতি তিতলির কথা শুনে ফিক করে হেসে ফেলল। হাসল শ্রেয়সীও। প্রথমবার এ বাড়িতে এলো প্রীতি। অথচ শ্রেয়সী কিংবা তিতলি ভাবির আচরণে তেমনটা মনেই হচ্ছে না। মনে হচ্ছে এই বাড়ি এবং এই বাড়ির মানুষগুলা ওর অনেক আপন। প্রীতি চামচে কেকের স্লাইস তুলে তিতলির মুখের সামনে ধরে বলল, হা করেন। তিতলি বলল, আরে আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। খাবো, আগে আপনি খান। প্রীতি না শুনল না, তাই বাধ্য হয়ে হা করতে হলো তিতলিকে। তিতলিকে খাইয়ে নিজে কেক মুখে দিল প্রীতি। বলল, ওয়াও, খুবই ইয়াম্মি তো। আপনার রান্নার হাত তো অনেক ভালো ভাবি। শ্রেয়সী বলে উঠল, আমিও অনেক ভালো রান্না জানি আপু। তাই নাকি? তিতলি হাসতে হাসতে বলল, হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্রেয়সী তো দারুণ রান্না জানে। শুধু দারুণই নয়, সব ইউনিক রান্না। এই যেমন কাঁচকলার কোপ্তা, ডিমের হালুয়া, ইলিশ মাছের আচার, আরও কত কি। হোয়াট? প্রীতি চোখ বড় বড় করে তাকালো শ্রেয়সীর দিকে, আবার তাকালো তিতলির দিকে। তারপর শব্দ করে হেসে ফেলল। তাল মিলিয়ে হাসল তিতলিও। শ্রেয়সী মুখ বাঁকিয়ে অন্যদিকে তাকালো। সেটা পাত্তা না দিয়ে ঘর কাঁপিয়ে হেসে যাচ্ছে প্রীতি ও তিতলি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে প্রীতি প্রসঙ্গ বদলাল। বলল, আপনার আর শ্রাবণ ভাইয়ার বিয়ে হয়েছে কত বছর? এই তো সামনের আগস্টেই 9 বছর পূর্ণ হবে। একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, নিশ্চয়ই। বলে ফেল। বিয়ে তো হয়েছে অনেক বছর, এখন বেবি নেননি কেন? প্রীতির কথা শুনে মুখ নামিয়ে নিল তিতলি। প্রীতি আর্স্ট গলায় বলল, বুঝতে পারছি না প্রশ্নটা করা ঠিক হলে কিনা। তিতলি বলল, বি নর্মাল প্রীতি, তোমার প্রশ্নটা খুবই স্বাভাবিক। আসলে আমি কখনো মা হতে পারবো না। প্রীতি আতকে উঠে বলল, সে কি? কেন? আমার সমস্যা আছে। সন্তান গর্ভধারণে আমি অক্ষম। ডাক্তার দেখাননি? দেখিয়েছি, লাভ হয়নি। প্রীতি আলতো করে তিতলির কাঁধে হাত রাখল। মৃদু কণ্ঠে বলল, প্লিজ মন খারাপ করবেন না ভাবি। তিতলি হাসল। স্বাভাবিক গলায় বলল, মন খারাপ করি না প্রীতি। প্রথম প্রথম মন খারাপ হতো, এখন হয় না। আল্লাহ আমাকে সন্তান দেয়নি, কিন্তু সন্তানের মতো দুটো দেবর ননদ দিয়েছে,
আমার কি মন খারাপ করা সাজে? শ্রেয়সী নিজের জায়গা থেকে সরে এলো। তিতলির পাশে এসে দুহাতে ঝাপটে ধরল তিতলিকে। তিতলিও এক হাতে শ্রেয়সীকে জড়িয়ে ধরল। শ্রেয়সীর চাঁদিতে আলতে করে চুমু খেয়ে থুতনি ঠেকাল শ্রেয়সীর মাথায়। প্রীতি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। পৃথিবীর সমস্ত ভাবিন্নদের সম্পর্কগুলো যদি এত মিষ্টি, মধুর হতো। বিকেল গড়িয়ে সন্ধে ঘনিয়ে এসেছে। প্রীতি এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শ্রেয়সী বলল, থেকে যাও না আপু। প্রীতি আপত্তি জানিয়ে বলল, আমাকে যেতে হবে বনু। আম্মু বাসায় একা। তিতলি বলল, একা কেন? তোমার একটা বোন আছে বলেছিলে না প্রীতি? আর তোমার বাবা কোথায়? আব্বু আর বোন অস্ট্রেলিয়া থাকে। আমি আর আম্মু বাংলাদেশেই থাকি। বুঝলাম না, দুজন বাংলাদেশে, দুজন অস্ট্রেলিয়া। তোমরা মামেও শীঘ্রই অস্ট্রেলিয়া চলে যাবে নাকি? উহু। আব্বু ওখানেই থাকে। ওখানে চাকরি করে, আর অন্তি মানে আমার বোন গিয়েছে পড়াশোনার জন্য। ও আচ্ছা। তিতলি এ ব্যাপারে আর ঘাটাল না প্রীতিকে। প্রসঙ্গ পাল্টে বলল, তাহলে আজ যেতেই হবে? হ্যাঁ, ভাবি। শ্রেয়সী বলল, তুমি কিন্তু আবার আসবে আপু। তোমার সাথে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। তিতলি বলল, হ্যাঁ। একদিন আন্টিকে নিয়ে আসবে। সবাই মিলে গল্প করব, আড্ডা দেব। আচ্ছা, আসবো ইনশাআল্লাহ। এখন আসি ভাবি। আসি শ্রেয়সী। প্রীতি ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে বের হবার জন্য উদ্যত হলে তিতলি বলল, ওয়েট। একা যাওয়ার দরকার নেই। আমি শ্রেয়ানকে ডেকে দিচ্ছি। ও তোমাকে বাসায় পৌঁছে দেবে। শ্রেয়ানের কথা শুনে পুলকিত হল প্রীতি। তবে সেটা সাবধানে গোপন করে বলল, তার কি দরকার? উনি কষ্ট করতে যাবে কেন? আমি তো একাই যেতে পারব। পারলেও যাওয়ার দরকার নেই। দিন পেরিয়ে সন্ধে নেমে এসেছে। এখন একা যাওয়া ঠিক হবে না। দিন কাল ভালো না, শ্রেয়ানই তোমাকে পৌঁছে দিয়ে আসবে। প্রীতি আর কিছু বলল না। এই উছিলায় শ্রেয়ানের সাথে কিছু সময় কাটাতে পারবে। এটাই কম কি? তিতলি শ্রেয়ানকে ডাকতে পাশের রুমে গেল। শ্রেয়ান ল্যাপটপ ঘাটাঘাটি করছে। তিতলি বলল, ল্যাপটপ রাখো। তাড়াতাড়ি ওঠো। শ্রেয়ান ভ্রু কুঁচকে জানতে চাইল, কেন? একটা কাজ করতে হবে। কি কাজ? প্রীতিকে ওর বাসায় পৌঁছে দিয়ে এসো। আমি? হ্যাঁ, তুমি। আচ্ছা, যাচ্ছি। ল্যাপটপটা বন্ধ করে বিছানা থেকে নামল শ্রেয়ান। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথার অগোছালো চুলগুলোতে চিরুনি চালাতে চালাতে বলল, আমি বোধহয় তোমার কাছে চা চেয়েছিলাম ভাবি। তিতলি জিভ কেটে বলল, এই রে, ভুলে গেছিলাম, চা করাই আছে। তুমি একটুখানি বসো। আমি এক্ষুনি নিয়ে আসছি। লাগবে না, পরে খাবো। সন্ধে হয়ে গেছে, আগে প্রীতিকে পৌঁছে দিয়ে আসি। আচ্ছা, তাই করো। শ্রেয়ান সেলফোনটা পকেটে ঢুকিয়ে রুম থেকে বের হতে হতে বলল, আমি বাইরে আছি। প্রীতিকে আসতে বলো। প্রীতি শ্রেয়সীর কাছ থেকে বিদায় নিয়ে তিতলির সাথে ড্রয়িং রুমে গেল। ড্রয়িং রুমের সাদা দেয়ালে মাঝারি সাইজের বাধাই করা দুটো ছবি টাঙিয়ে রাখা। একটা ছবি একজন পুরুষের, আরেকটা ছবি একজন মহিলার। প্রীতি শ্রাবণকে দেখেনি, কিন্তু ছবির এই মানুষ দুটোর সাথে শ্রেয়ান এবং শ্রেয়সীর চেহারার আদল অনেকটাই মিলে যাচ্ছে। প্রীতির আন্দাজ বলছে, এনারাই শ্রেয়ানের মা বাবা।
এই বাসায় ঢুকেই এই ছবি দুটো প্রীতির নজরে পড়েছিল। তবে তখন কিছু জিজ্ঞেস করেনি। এখন জিজ্ঞেস করেই বসল, উনারা কারা ভাবি? তিতলি জবাব দিল, উনারাই আমার শ্বশুর শাশুড়ি, শ্রাবণ, শ্রেয়ান ও শ্রেয়সীর মা। ওহ, আমিও তাই আন্দাজ করেছিলাম। দুহাত বুকের সাথে ভাঁজ করে বাইকের সাথে হেলান দিয়ে গেটের সামনে দাঁড়িয়ে আছে শ্রেয়ান। তার পরনে কালো জিন্স ও ধূসর রঙা টি শার্ট। হাতঘড়িতে সময় দেখে নিল শ্রেয়ান। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দেবে। ঘড়ি থেকে চোখ তুলে সামনে তাকাতেই হার্টবিট থেমে গেল শ্রেয়ানের। বুকের ভেতর ক্রমাগত ধরাস ধরাস শব্দ হচ্ছে শ্রেয়ানের। মনে হচ্ছে কেউ হাতুড়ি পেটা করছে। গোধূলি লগ্ন। সূর্যটা ডুবে গেছে ইতিমধ্যে। পশ্চিমাকাশে তখন মেঘের লালিমা হুটোপুটি খাচ্ছে। প্রকৃতিতে ধীরে ধীরে নেমে আসছে অন্ধকারের পাতলা চাদর। পাখিরা কিচিরমিচির শব্দ তুলে ফিরছে আপন নীড়ে। ঠিক তখনই শ্রেয়ান দেখল পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য। হলুদ রঙা ড্রেস পরা একটা হলদে পরী বের হল যেন ওদের বাসা থেকে। পরীটা হাত নেড়ে কিছু একটা বলছে আর খিলখিল শব্দ করে হাসছে। হাসির দমকে পরীটার শরীর কেঁপে কেঁপে উঠছে। আর একটু কাছে আসতেই শ্রেয়ান খেয়াল করল পরীটা অন্য কেউ নয়, এটা তো প্রীতি। সেদিন নবীনবরণ অনুষ্ঠানে নীল শাড়ি পরা প্রীতিকে শ্রেয়ানের কাছে সুন্দর লেগেছিল। আজ এই গোধূলি সন্ধেও হলুদ জামা পরা এই প্রীতিকে কেবল সুন্দরী নয়, ভয়ঙ্কর সুন্দর লাগছে শ্রেয়ানের চোখে। হঠাৎই কি যেন হল শ্রেয়ানের। প্রীতির ওই খিলখিল হাসির শব্দটা গিয়ে বিঁধল শ্রেয়ানের মননে, মস্তিষ্কে এবং হৃদয়ে। অজানা শিহরণের ঢেউ খেলে গেল ওর সমস্ত শরীর জুড়ে। নিঃশ্বাস হয়ে উঠল ভারী। মুগ্ধতা ছড়িয়ে পড়ল ওর চোখে মুখে। এত সুন্দর করে কেউ হাসে। হাসির সাথে সাথে যেন মুক্তদানা ঝরে পড়ছে। এলোমেলো অগোছালো একগাছি বেবি চুল অবহেলায় পড়ে আছে প্রীতির প্রশস্ত ললাট জুড়ে। হলুদ ওড়নাটা প্রীতির মাথায় দেওয়া। এজন্যই মেয়েটাকে বোধহয় আরো বেশি মোহময়ী লাগছে। কি অপরূপ লাগছে মেয়েটাকে। গোধূলি সন্ধ্যের এই মুহূর্তে বিপুলা এই ধরনী তার সমস্ত সৌন্দর্যটুকু যেন ঢেলে দিয়েছে এই মেয়েটির মধ্যে। প্রীতি নিঃসন্দেহে সুন্দরী, কিন্তু এই মুহূর্তে শ্রেয়ানের মনে হচ্ছে প্রীতির সৌন্দর্যের সাথে যেন নেশা মেশানো আছে। সে নেশাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল প্রীতির দিকে। হঠাৎই শ্রেয়ান অনুভব করল ওর পা দুটো কাঁপছে। শরীরটা ঝিমঝিম করছে। বুকের ভেতর উথাল পাথাল করছে, তোলপাড় হয়ে যাচ্ছে হৃদয়ে। শরীরে শিরশিরে অনুভূতি হচ্ছে। ওর এই 25 বছরের জীবনে এমনটা এই প্রথম হচ্ছে। অন্ধকারের পাতলা চাদর ভেদ করে হলুদ পরীটা এসে দাঁড়াল শ্রেয়ানের সম্মুখে। শ্রেয়ান পলকহীনভাবে তাকিয়ে রইল প্রীতি নামের এই হলদে পরীটার দিকে। ঘোর ভাঙল তিতলির কথায়, সাবধানে বাইক চালিও, ওকে পৌঁছে দিয়ে এসো। শ্রেয়ান নড়েচড়ে দাঁড়াল। প্রীতির সাথে তিতলিও ছিল। তাহলে তিতলিকে খেয়াল করেনি কেন? প্রীতিকে দেখায় এতটাই বিভোর ছিল যে একটা জলজ্যান্ত মানুষকে তার চোখে পড়ল না। শ্রেয়ান একবার তাকালো প্রীতির দিকে। তারপর চোখ নামিয়ে চাবি দিয়ে বাইক স্টার্ট দিল। প্রীতি তিতলিকে জড়িয়ে ধরে বলল, আসি ভাবি, আবার আসবে কিন্তু। আচ্ছা। প্রীতি উঠে বসল শ্রেয়ানের পেছনে। তিতলি বলল, শ্রেয়ানকে ধরে বসো, নয়তো পড়ে যাবে। প্রীতি ইতস্তত করতে করতে আলতো করে হাত রাখল শ্রেয়ানের কাঁধে।
ঝট করে শ্রেয়ানের শরীরের রগে রগে বয়ে গেল একটা শীতল স্রোত। এর আগেও শ্রেয়ান প্রীতির ছোঁয়া পেয়েছে। ওদের প্রথম দেখার দিনই প্রীতি শ্রেয়ানের গালে চুমু খেয়েছিল। কিন্তু সেদিন তো প্রীতির ঠোঁটের ছোঁয়ায় ও শরীরে এহেন শিরশিরে অনুভূতি হয়নি। আজ হাতের ছোঁয়ায় যেমন হচ্ছে। শ্রেয়ান যথাসম্ভব নিজেকে সামলে বাইক স্টার্ট দিল। কিছুদূর যাওয়ার পর প্রীতি জিজ্ঞেস করল, আপনার কি শরীর খারাপ লাগছে? ওহো, আপনার শরীরটা এমন কাঁপছে কেন? শ্রেয়ান জবাব দিল না। প্রীতি ভাবল শ্রেয়ান তার কথায় বিরক্ত হচ্ছে। তাই প্রীতিও আর কিছু বলল না। শ্রেয়ানের বাইকের পেছনে বসে শ্রেয়ানের কাঁধে হাত রাখতে পেরেছে এই তো অনেক। প্রীতির ভীষণ ইচ্ছে করছে শ্রেয়ানের পিঠে মাথা রাখতে, কিন্তু সে সাহস হল না। যদি শ্রেয়ান ধমক দেয়, এই ভয় ইচ্ছেটাকে দমন করে ফেলল প্রীতি। তবে এই মুহূর্তে প্রীতির একটা গান মনে পড়ছে। আনমনে বিড়বিড় করে গাইতেও শুরু করল, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? প্রীতিকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে নিজের বাসায় চলে এলো শ্রেয়ান। সারা রাস্তায় আর একটা কথাও বলেনি প্রীতির সাথে। প্রীতিও সাহস করে উঠতে পারেনি কিছু বলার। কেবল বাইক থেকে নেমে ছোট্ট একটা থ্যাঙ্কস দিয়েছিল। শ্রেয়ানকে দেখে তিতলি বলল, তুমি এসেছ, চা দেব? না ভাবি, চা পথে খেয়েছি, বলে পা বাড়াল নিজের ঘরের দিকে। গুটি গুটি পায়ে নিজের ঘরে এলো শ্রেয়ান। ধপাস করে শুয়ে পড়ল বিছানায়। চোখ দুটি বন্ধ করল। বন্ধ চোখের পাতায় হানা দিচ্ছে সন্ধেবেলায় দেখা পরীটার মুখটা। কানে বাজছে পরীটার খিলখিল হাসির শব্দগুলো। হঠাৎ করেই শ্রেয়ানের মন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। মনের কুঠুরিতে সঙ্গোপনে লুকিয়ে রাখা প্রেম পাখিটা আচমকাই অনুমতিবিহীন ডানা ঝাপটে উড়তে শুরু করল। হৃদয়ের গহীন সমুদ্রে উথাল পাথাল করা কতগুলো অবাধ্য ঢেউ আছড়ে পড়ল। জানান দিল ভালোবাসার। শ্রেয়ান বিছানা থেকে উঠে ঝুল বারান্দাটায় গিয়ে দাঁড়াল। আকাশটা মেঘে ঢাকা। ছাইরঙা মেঘে ছেয়ে আছে পুরো আকাশ। মেঘ ডাকছে গুরুম গুরুম শব্দে। খানিক বাদে বাদে বিদ্যুৎ চমকাচ্ছে। একটা তারারও অস্তিত্ব নেই সমগ্র আকাশে। মেঘের দাপটে আজ চাঁদটাও মলিন। বৃষ্টি হবে বোধ হয়। শ্রেয়ানের মেঘে ঢাকা আকাশ ভালো লাগে না কখনো। বৃষ্টিও ভালো লাগে না। তার জ্যোৎস্না ভালো লাগে। আকাশ জুড়ে চাঁদ তারার মেলা দেখতে ভালো লাগে ওর। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, আজ ওর এই মেঘে ঢাকা আকাশটাও ভালো লাগছে। ভালো লাগছে মেঘ ডাকার শব্দ। সবকিছুই বড্ড বেশি ভালো লাগছে। প্রেমে পড়লে সবকিছুই বুঝি ভালো লাগে? তার এই 25 বছরের জীবনে অবশেষে প্রেম চলেই এলো। সন্ধেবেলার একটা দৃশ্য তার জীবনে প্রেম নিয়ে এলো। কেবল ওই একটা দৃশ্য তাকে পরিচয় করালো প্রথম প্রেমের অনুভূতির সাথে। ভাসিয়ে দিয়ে গেল প্রেমের সাগরে। ভারী অদ্ভুত তো। সুবিশাল আকাশটার দিকে তাকিয়ে শ্রেয়ান আনমনেই গেয়ে উঠল, আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। কোমরে আঁচল গুজে রান্নাঘরে রাতের রান্না করছিল তিতলি। হঠাৎই কোমরে কারো হাতের স্পর্শ পেল সে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতে নিলেই শ্রাবণ ওর ঘাড় সোজা করে দিয়ে নাক ডুবাল তিতলির চুলে। ঘামে ভেজা ঘাড়ে। আশেপাশে কেউ না থাকলে প্রায়ই শ্রাবণ রান্নাঘরে ঢুকে এমন করে। বিয়ের 4 বছর পরও যখন ওদের ঘরে সন্তান আসেনি, তখন শ্রাবণ তিতলিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার দুজনকেই কিছু টেস্ট করতে দেয়।
টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার জানায় শ্রাবণ সম্পূর্ণ সুস্থ। যাবতীয় সমস্যা তিতলির মধ্যে। সে সন্তান ধারণে অক্ষম। তিতলি সেদিন ভেঙে পড়েছিল খুব। নিজেকে খুব মূল্যহীন মনে হয়েছিল। কিন্তু এই ঘটনার পর তিতলির প্রতি শ্রাবণ কিংবা ওর পরিবারের কারো দৃষ্টিভঙ্গি পাল্টায়নি। শ্রাবণের মা আগে যেমন তিতলিকে মেয়ের মতো ভালোবেসেছেন, পরেও তেমনি আদর করেছেন ওকে। তার ভাষ্যমতে আল্লাহ তার ছেলেকে সন্তান দেননি। এতে তিতলির কি দোষ? আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তিতলি সে সময় শ্রাবণকে বলেছিল আবার বিয়ে করতে, কিন্তু শ্রাবণ রাজি হয়নি। তার কাছে তিতলিই সব। তিতলি কাছে থাকলে সে সারা জীবন সন্তানহীন কাটাতে পারবে। শ্রাবণের কাছে আগে তিতলি, তারপর বাকি সব। সবার ভালোবাসা পেয়ে তিতলি আবার নিজেকে শক্ত করেছে। কিন্তু একটা সন্তানের কথা ভেবে আজও দীর্ঘশ্বাস বেরোয় তিতলির বুক চিরে। তিতলি শ্রাবণের বাহুবন্দী অবস্থা থেকে নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে গেল। বলল, কি করছো? কেউ দেখে ফেলবে তো। শ্রাবণ টুপ করে একখানা চুমু খেল তিতলির গালে। বলল, কে দেখবে? কেউ তো নেই এখানে। শ্রেয়ান ঘরে আছে, চলে আসতে পারে। আসবে না। হু, তোমাকে বলেছে তো। এত দেরি করলে কেন অফিস থেকে ফিরতে? অফিসে যা কাজের প্রেসার পড়ছে, একা হাতে কতটা সামলাব। তোমার জন্য তো শ্রেয়ানকে কিছু বলতেও পারি না। আর তো মাত্র কয়েকটা দিন, তারপর আমি নিজে বকে ধমকে ওকে তোমার সাথে ব্যবসায় বসাব। তুমি শ্রেয়ানকে বকতে পারো নাকি? তোমার সব রাগ ধমক তো কেবল আমার জন্যই। আমি সব পারি। এখন ঘরে যাও। বাইরে থেকে এসেছ, হাত মুখ ধুয়ে নাও। কফি খেলে বলো, বানিয়ে দিচ্ছি। উহু, কফি খাবো না। তাহলে কি খাবে? চুমু খাবো। একটু আগেই তো খেলে। গালে নয়, ঠোঁটে চুমু খাবো। আমার হাতে এইটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি তো। খুন্তি। এটা কিন্তু এখন খুব গরম। একেবারে দুই ঠোঁট বরাবর একটা ছ্যাঁকা দেব। চুমু খাওয়ার ইচ্ছে বাপ বাপ করে পালাবে। শ্রাবণ মুখ গোমরা করে ঠোঁট ফুলিয়ে বলল, তুমি এমন কেন? একটুও রোমান্টিক না। আমি যথেষ্ট রোমান্টিক। কিন্তু তুমি একটু ওভার রোমান্টিক। বিয়ের এত বছর পরও এত রোমাঞ্চ আসে কোথা থেকে? শ্রাবণ কিছু বলতে চাইলে তিতলি বাদ সেধে বলল, আর একটাও কথা নয়। সারাদিন শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে, রুমে গিয়ে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হও। তারপর একটু রেস্ট নাও। ডিনারের সময় আমি ডেকে দেব। শ্রাবণ তিতলিকে ছেড়ে দিল, কানের কাছে ফিসফিস করে বলল, আমাকে গরম খুন্তির ছ্যাঁকা দিবা, তাই না? রাতে মজা টের পাওয়াব। বলে চোখ টিপে মুচকি হেসে গায়ের কোটটা খুলে হাতে নিয়ে বেডরুমের দিকে পা বাড়াল শ্রাবণ। তিতলি দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে লাজুক হাসল। তারপর আবার রান্নার কাজে হাত লাগাল। ডিনারের জন্য শ্রেয়ানকে ডাকতে ওর রুমে গেল তিতলি। শ্রেয়ান উপর হয়ে শুয়ে মোবাইলে কিছু একটা দেখছে। তিতলি কয়েক কদম এগিয়ে শ্রেয়ানের কাছে গিয়ে দাঁড়াল। শ্রেয়ানকে ডাকতে যাবে, হঠাৎই ওর চোখ গেল শ্রেয়ানের মোবাইলের স্ক্রিনে। হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে রইল স্ক্রিনের দিকে। তারপর মুখ টিপে হেসে গলা খাকারি দিল। শ্রেয়ান থতমত খেয়ে উঠে বসল। দ্রুত হাতে মোবাইলটা লুকাল ট্রাউজারের পকেটে। তিতলি হাসতে হাসতে বসল শ্রেয়ানের পাশে। শ্রেয়ানের কাঁধে হালকা চাপড় মেরে বলল, আর লুকিয়ে লাভ নেই দেবর সাহেব।
আমি সব দেখে ফেলেছি। তাহলে তলে তলে এইসব চলছে। শ্রেয়ান ধরা পড়ে এদিক সেদিকে তাকাচ্ছে। কলেজের অনুষ্ঠানে প্রীতির নৃত্যরত একটা ছবি সেদিন কি মনে করে ফেসবুক থেকে নামিয়ে মোবাইলের গ্যালারিতে সেভ করে রেখেছিল। তবে মোবাইলে সেভ করে রাখাতেই সীমাবদ্ধ ছিল। একদিনে একবারও গ্যালারিতে গিয়ে ছবিটা দেখেনি শ্রেয়ান। তিতলি বলল, তাহলে তো আমার নেয়া ডিসিশনটা ভুল ছিল না। প্রীতিকেই তাহলে আমার একমাত্র দেবর সাহেবের বউ করে আনতে হবে, তাই না? শ্রেয়ান আমতা আমতা করে বলল, না মানে? শ্রেয়ান মাথা চুলকাচ্ছে। বলার মতন কিছু খুঁজে পাচ্ছে না। না মানে কি? লুকিয়ে লুকিয়ে প্রীতির ছবি দেখছিলেন কেন ভাইজান? আবার আমাকে দেখে মোবাইল ট্রাউজারের পকেটে লুকিয়ে ফেললেন। কিন্তু আফসোস, আমি তো আগেই সব দেখে ফেলেছি। এখন বলো, কতদিন চলছে তোমাদের প্রেম? তুমি যা বলছো ব্যাপারটা সেরকম না। মিথ্যে বলার চেষ্টা করবে না, সত্যটা বলো। শ্রেয়ান বুঝল, এ মহিলা এখন এটা নিয়ে ওকে ইচ্ছেমতো জ্বালিয়ে মারবে। তাই দ্রুত প্রসঙ্গ পাল্টে বলল, পরে বলবো। এখন টেবিলে খাবার দাও, আমার ভীষণ খিদে লেগেছে ভাবি। তিতলি উদ্বিগ্ন গলায় বলল, আরে আগে বলবে না? আমি তো তোমাকে খেতে ডাকতেই এসেছি। এসো এসো, তুমি ডাইনিংয়ে খাবার সাজাও। আমি শ্রেয়সীকে নিয়ে আসছি। শ্রেয়সীকে ডাইনিং রুমে নিতে পারবা? ওর খাবারটা ওর ঘরেই দেব ভাবছিলাম। তার দরকার নেই। শ্রেয়সী এখন থেকে সবার সাথে ডাইনিং রুমে গিয়ে চেয়ারে বসেই খাবে। সেটা তো ভালোই হবে। আমি যাচ্ছি, তুমি ওকে নিয়ে এসো। আচ্ছা। তিতলি বেরিয়ে গেলে শ্রেয়ান লম্বা একটা নিঃশ্বাস ফেলল। যাক, প্রসঙ্গ পাল্টে ভাবিকে কথাটা ভুলিয়ে দিতে পেরেছে। কিন্তু শ্রেয়ানের আশার গুড়ে বালি ঢেলে পরক্ষণেই তিতলি শ্রেয়ানের রুমে উকি দিয়ে বলল, কথার প্রসঙ্গ পাল্টে আমাকে প্রীতির কথা ভুলিয়ে দিয়েছ ভাবলে ভুল ভাবছ। এখনকার মতো ছেড়ে দিলাম। পরে অতি অবশ্যই বলতে হবে কিন্তু। না বলতে চাইলেও তোমার পেট থেকে কথা আমি ঠিকই বের করে ছাড়ব, বুঝলে দেওরা? বলে ডান চোখ টিপ মেরে চলে গেল তিতলি। কিছুক্ষণ হা করে সেদিকে তাকিয়ে রইল শ্রেয়ান। কয়েক সেকেন্ড পর একা একাই হেসে ফেলল। তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে এগোলো শ্রেয়সীর ঘরের দিকে। এর আগে প্রীতির প্রতি কখনো আমার এমন ফিলিংস আসেনি। কিন্তু কাল সন্ধেও ওই একটা দৃশ্য আমার অনুভূতির জগৎটাকেই পাল্টে দিয়েছে। সারাক্ষণ কল্পনায় প্রীতির মুখটা ভাসছে। জলকণা পার্কটির একপাশে খানিকটা জায়গা জুড়ে অবস্থিত লেকটির নীল রঙা স্বচ্ছ টলটলে পানিতে ছোট ছোট পাথর ছুঁড়তে ছুঁড়তে কিছুটা অন্যমনস্ক গলায় বলল শ্রেয়ান, আরে মামু, তুমি তো তাহার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছ। ট্রিট দিবি কবে সেইটা বল। পাশ থেকে বলল অয়ন। প্রত্যয় অয়নের বাহুতে খোঁচা দিয়ে বলল, এক খাপ্পড় খাবি শালা। খালি খাওন ছাড়া আর কিছু বোঝে না। পেটুক কোথাকার। এই শ্রেয়ান, তারপর কি হলো বল। শ্রেয়ান মৃদু হেসে বলল, তারপর আবার কি? ভালোবেসে ফেলেছি প্রীতি পাগলিটাকে। ওর সাথে দেখা হওয়ার পর থেকে কাল সন্ধ্যের আগ অবধি ওর প্রতি আমার কোনো অনুভূতিই ছিল না। অথচ এখন মনে হচ্ছে ওই মেয়েটাই আমার জীবনের সব। কেবল একটা দৃশ্য আমার পুরো জগৎটাকেই পাল্টে দিয়েছে। গোধূলি লগ্নের সেই হলুদ পরীটা দখল করে নিয়েছে আমার হৃদয়টাকে। অদ্ভুত না? হঠাৎ মাথায় টোকা খেয়ে শ্রেয়ান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখল রোদেলাকে। রোদেলা ধপ করে প্রত্যয়ের পাশে বসে পড়ল। অয়ন বলল,
তুই একলা কেন? মোহ আসে নাই? রোদেলা জবাব দিল, না, আজ আবার নাকি ছেলেপক্ষ দেখতে আসবে ওকে। এতদিন মেয়েটা পড়াশোনার অজুহাত দেখিয়েছে, এখন কিসের অজুহাত দেখাবে কে জানে। প্রত্যয় বলল, মোহর বাপ মা এমন কেন? মোহ যখন চাইছে না এখনই বিয়ে করতে, ওর বাবা ওকে বিয়ে দেওয়ার জন্য এত তাড়া দেখাচ্ছে কেন? রোদেলা বলল, দেখ, মোহনার বাবার ব্রেইন টিউমার, অপারেশন করাইছে, লাভ হয় নাই। তার বাঁচা মরা নিয়ে সবাই আশঙ্কায় আছে, এমনকি আঙ্কেল নিজেও। তাই চাইছেন তার মরার আগে তার একমাত্র মেয়েটার বিয়ে দিয়ে যেতে। কিন্তু মোহনার জন্য তো পারছে না, ও কুটনামি করে সব বিয়ে ভেঙে দিচ্ছে। আজকেরটাও ভাঙবে দেখিস। অয়ন বলল, মোহনাই বা বিয়েতে রাজি হচ্ছে না কেন? পড়াশোনা শেষ, এখন বিয়ে করে সংসারী হওয়া উচিত। আমার মনে হয় মোহনা কাউকে ভালোবাসে। শ্রেয়ান বলল, অসম্ভব, আমরা মোহর বেস্ট ফ্রেন্ড, ও কাউকে ভালোবাসলে আমাদের অবশ্যই জানাতো। প্রত্যয় বলল, নাও জানাতে পারে, মোহনা খুব চাপা স্বভাবের, সেটা তো জানিসই। রোদেলা একমত হল না। সে বলল, আমাদের না জানাক, সেরকম হলে নিজের বাপ মাকে অন্তত জানাতো, যেহেতু ওর বাবা মাওকে বিয়ে দিতে চাইছে। প্রত্যয় বলল, আচ্ছা, এবার মোহনার টপিক বাদ দে, এখন একটা ইন্টারেস্টিং কথা শোন। আমাদের শ্রেয়ান প্রেমে পড়েছে। রোদেলা চোখ বড় করে শ্রেয়ানের দিকে তাকাল, তারপর চিৎকার করে বলল, কনগ্র্যাচুলেশন দোস্ত। মেয়েটা কে রে? অয়ন বলল, আমাদের ভার্সিটিরই, মৃত্তিকা বিজ্ঞানে ফার্স্ট ইয়ারে পড়ে। তাই? নাম কি? প্রীতি। 2 মাস আগে হাশেম কাকার জন্য চাঁদা তোলার সময় প্রীতি নামের যে মেয়েটা আমাদের সঙ্গে ছিল, ও। ও আচ্ছা, তা প্রেমটা কবে হলো? প্রত্যয় বলল, গতকাল সন্ধ্যায়। মেয়েটাকে প্রপোজ করেছিস, শ্রেয়ান? শ্রেয়ান বলল, না। রোদেলা বলল, তাহলে দেরি না করে প্রপোজ করে ফেল। দাঁড়া, মোহকে ফোন দিয়ে জানাই। রোদেলা ব্যাগ থেকে মোবাইল বের করে মোহনাকে ফোন দিল। বার কয়েক রিং বাজার পর কল রিসিভ করল মোহনা। হ্যালো বলতেই রোদেলা জানালো শ্রেয়ানের প্রেমে পড়ার কথা। রোদেলার কণ্ঠে উচ্ছ্বাস থাকলেও খবরটা তোলপাড় করে দিল মোহনাকে। যার জন্য এতদিন একটার পর একটা বিয়ে ভাঙল, সেই মানুষটাই ভালোবেসে ফেলল অন্য কাউকে। ঠিক এই আশঙ্কাটাই এতদিন করেছিল মোহনা, আজ তা সত্যিও হল। বুক পোড়ার অসহ যন্ত্রণা কামড়ে ধরল মোহনার সর্বাঙ্গে। বালিশ কোলে নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে প্রীতি। তার কানে মোবাইল, ফোনের ওপাশে প্রিয়ন্তী। প্রীতি বলল, তুই সেদিন ঠিকই বলেছিলি অন্তি। কোনো দিন? কি বলেছি? সেদিন তুই জিজ্ঞেস করেছিলি না, শ্রেয়ান শুধু আমার মাথাটাই দখল করে নিয়েছে নাকি মনটাও? হ্যাঁ রে অন্তি, শ্রেয়ান আমার মনটাকে পুরোপুরিভাবে দখল করে নিছে। আই এম ইন লাভ উইথ শ্রেয়ান। প্রিয়ন্তী হেসে বলল, এটা বুঝতে এতদিন সময় লেগেছে। আর কোনো কনফিউশন আছে? উহু। জানিস, উনার সাথে কথা বলার সময় একটা অদ্ভুত ভালো লাগা আমার সমস্ত সত্তা জুড়ে শীতল স্রোতের মতো বয়ে যায়। আমি শ্রেয়ানকে ছাড়া কিছু ভাবতে পারছি না অন্তি। আই লাভ হিম। ফোনের ওপাশে প্রিয়ন্তীর হাসির শব্দ শোনা গেল। বাপরে, ওই শ্রেয়ান তো দেখছি আমার আয়না বোনটার মনটা একদম চুরি করে নিয়ে গেছে।
খুব ভালোবাসিস শ্রেয়ানকে? প্রীতি লাজুক স্বরে বলল। হুম। তা জনাবের কাছ থেকে সাড়া পেয়েছ? না রে, হয়তো তার মনে আমায় নিয়ে এমন কোনো ভাবনাই নেই। আমি একাই কেবল তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। আগেই নেগেটিভ ভাবছিস কেন? ওর সাথে কথা বলে দেখ। বল তুই তাকে ভালোবাসিস। কি বলছিস তুই? আমি শ্রেয়ানকে প্রপোজ করব? হ্যাঁ। মাথা খারাপ হইছে তোর? আমি একটা মেয়ে হয়ে ওকে প্রপোজ করব? করবি? তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? তুই যাই বলিস আমি পারব না। যদি উনি আমাকে রিজেক্ট করে দেয়? সে যদি তোকে পছন্দ না করে থাকে তাহলে তো রিজেক্ট করবেই, তাতে তো জানা হয়ে যাবে তোর প্রতি তার মনে একই অনুভূতি আছে কিনা। তুই পজিটিভ নেগেটিভ দুটো মেনে নেওয়ার প্রস্তুতি নিয়েই তার কাছে তোর মনে কথা জানাবি। হ্যাঁ হলে ভালো, না হলে ভেঙে পড়বি না, ভেবে নিবি ওই ছেলে তোর জন্য না। কি বলছিস তুই? আমি তো শ্রেয়ানকে ছাড়া কিছু ভাবতে পারছি না। ও রিজেক্ট করলে আমি তো মেনে নিতে পারবো না। টিনেজারদের মতো কথা বলিস না তো প্রীতি। তবে আমার মন বলছে উনিও তোকে পছন্দ করে, বাকিটা উনাকে প্রপোজ করলেই জানতে পারবি। প্রীতি নিশ্চুপ। প্রিয়ন্তী বলল, তুই এখনই উনাকে ফোন দে। এখন? হ্যাঁ। এখন না প্লিজ, আর কিছুদিন পরে বলবো। পরে না। এখন মানে এখন। শোন, তার সাথে কথা বলার পর আমাকে আপডেট জানাবি। আমি অপেক্ষায় থাকব। অন্তি শোন। এখন কিছু শুনব না। আগে তুই শ্রেয়ানকে ফোন কর। আর শোন, যা বলার স্ট্রেট ফরওয়ার্ড বলবি, মনের মধ্যে কিছু চেপে রাখবি না। ওয়েটিং ডিয়ার। প্রিয়ন্তী কল কেটে দিল। প্রীতি ফোন হাতে নিয়ে থম ধরে বসে রইল। অনেকক্ষণ ভাবার পর প্রীতির মনে হল প্রিয়ন্তী ঠিকই বলেছে। এভাবে শ্রেয়ানকে মনের মধ্যে পুষে না রেখে শ্রেয়ানকে বলে ফেলাই শ্রেয়। শ্রেয়ান যদি তাকে রিজেক্ট করে তবুও সে ভেঙে পড়বে না। সে শ্রেয়ানকে ভালোবাসে বলেই যে শ্রেয়ানও তাকে ভালোবাসবে এমন কোনো কথা না। এক জীবনে সবার সব চাওয়া পূরণ হয় না। অনেক ভেবে শ্রেয়ানকে ফোন করল প্রীতি। বেশ কয়েকবার রিং বাজার পর শ্রেয়ান ফোন রিসিভ করল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো। প্রীতির বুক কেঁপে উঠল। ঘুমু ঘুমু কণ্ঠে শ্রেয়ানের হ্যালো শব্দটা প্রীতির বুকে এসে বিঁধল তীরের মতন। হ্যালো। প্রীতি এবারেও নিশ্চুপ। বুক কাঁপছে ওর। হার্টবিট দ্রুত গতিতে এগোচ্ছে। প্রীতির সাড়া না পেয়ে শ্রেয়ান বলল, প্রীতি কথা বলছ না কেন? প্রীতি নিজেকে সামলাল। বলল, আপনি ঘুমাচ্ছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি কাল অনেক রাত করে ঘুমিয়েছি। তাই এখন ঘুমের রেশি কাটছে না চোখ থেকে। ঠিক আছে, আপনি ঘুমান। তুমি কিছু বলার জন্য ফোন করেছ? হ্যাঁ। কিন্তু পরে বলবো। আপনি ঘুমুন। শ্রেয়ান হেসে বলল, ওহে নীলপরি, তোমার কোকিলের ন্যায় কণ্ঠ শুনে ঘুম আপনাতেই গায়েব হয়ে গেছে। প্রীতি লজ্জা পেয়ে স্মিত হাসল। শ্রেয়ান বলল, ব্রেকফাস্ট হয়েছে? হুম। আপনাকে কিছু বলার আছে আমার। মূলত সে কারণেই ফোন করলাম। বলো। আসলে। বলো। আজকে থাক। আরেক দিন বলবো। থাকবে কেন? বলতে চেয়েছিলে বলো। প্রীতি ইতস্তত করছে। শ্রেয়ান হেসে বলল, আরে পাগলি, এত হেজিটেট করছো কেন? বলো। আপনি আমাকে খারাপ ভাববেন না তো? আশ্চর্য। এ কেমন কথা? খারাপ ভাবতে যাব কেন?
আসলে আমি যেটা বলবো। শ্রেয়ান প্রীতির কথা কেটে বলল, লিসেন প্রীতি, আমি জানি তুমি খুব ভালো একটা মেয়ে, সুতরাং খারাপ ভাবার কিছুই নেই। যা বলার নিঃসংকোচে বলো। প্রীতি কিছুটা সময় নিল, তারপর সংকোচ নিয়ে বলল, আমি আপনাকে ভালোবাসি। কি বললে? আপনি তো শুনেছেনই, আরেকবার বলো। প্রীতি লম্বা করে দম নিল, মনে সাহস সঞ্চয় করল। তারপর বলল, আমি মেয়ে হয়ে আপনাকে প্রপোজ করেছি বলে আপনি হয়তো আমাকে খারাপ ভাববেন, কিন্তু বিশ্বাস করুন, আমি মনের মধ্যে চেপে রাখতে পারছিলাম না কথাটা। কলেজের অনুষ্ঠানে আপনি যখন গান গাইছিলেন তখনই আপনাকে আমার ভালো লেগেছে, আর একদিনে সে ভালো লাগা রূপ নিয়েছে ভালোবাসায়। আমি ভালোবাসি আপনাকে, ভালোবাসি। একদমই কথাগুলো বলে থামল প্রীতি। শ্রেয়ান কিছু বলছে না, প্রীতিও চুপ। পিনপতন নীরবতা। প্রীতির টেনশনে হাত পা কাঁপছে। অনেকটা সময় পর শ্রেয়ান মুখ খুলল, সরি প্রীতি, আমি অন্য একজনকে ভালোবাসি। ফোনের ওপাশ থেকে ভেসে আসা এই একটি কথা প্রীতিকে ভেঙেচুরে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। প্রীতি ফোন রেখে দিল। ওর চোখ দুটো ঝাপসা হয়ে আছে, বুকের ভেতর হাতুড়ি পেটা হচ্ছে, কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। কানিজ চৌধুরী মেয়ের ঘরে উকি দিল। প্রীতি দুই হাঁটুর মাঝখানে মাথা রেখে জোড়সড় হয়ে বিছানায় বসে আছে। কানিজ চৌধুরী ঘরে ঢুকলেন না, দরজার পাশে দাঁড়িয়েই বললেন, এই প্রীতি, ওমন করে বসে আছিস কেন? ভার্সিটি যাবি না? প্রীতি মুখ তুলে তাকাল না, কেবল অস্ফুট স্বরে বলল, না। যাবি না কেন? শরীর খারাপ লাগছে? প্রীতি ঠোঁট চেপে কান্না আটকাল, বলল, না, এমনি যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, ইচ্ছে না হলে যেতে হবে না। আমি হসপিটালও যাচ্ছি, রান্না করে খাবার ফ্রিজে রেখে দিছি। আমার ফিরতে দেরি হলে ফ্রিজ থেকে খাবার নামিয়ে গরম করে খেয়ে নিস। প্রীতি কিছু বলল না। কানিজ চৌধুরীর দেরি হয়ে যাচ্ছিল, তাই তিনি তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন। একবার প্রীতির মুখের দিকে তাকালেই বুঝতেই পারতেন মেয়ের অবস্থা। সেই তখন থেকে ফোন বাজছে প্রীতির। প্রিয়ন্তী ননস্টপ কল দিয়েই যাচ্ছে, প্রীতি রিসিভ করছে না। চোখ দিয়ে অনবরত জলের ফোয়ারা নামছে। শ্রাবণধারা ভুল করে ভুল পথ ধরে চলে এসেছে প্রীতির দু চোখে। প্রীতি সবরকম প্রস্তুত নিয়েই শ্রেয়ানকে তার ভালোবাসার কথা জানিয়েছে। শ্রেয়ানের কাছ থেকে পজিটিভ সাড়া না পেলে ভাববে শ্রেয়ান তার জন্য নয়। তবুও এখন তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট। প্রীতির কানে বাজছে শ্রেয়ানের বলা শেষ কথাটা, শ্রেয়ান অন্য কাউকে ভালোবাসে। প্রীতির সাথে কথা শেষ করে শ্রেয়ান প্রথমেই কল করে মোহনাকে। মোহনা ফোন রিসিভ করার পর মোহনাকে কিছু বলার সুযোগ না দিয়ে শ্রেয়ান উচ্ছ্বাসিত গলায় বলল, মোহ, মোহ, মোহ। নাও আম সো হ্যাপি। শ্রেয়ানের গলা কাঁপছে, কথা জড়িয়ে যাচ্ছে। শ্রেয়ান যখন অতিমাত্রায় খুশি হয় তখন তার কথা আটকে যায়। এটা ওর ছোটবেলার অভ্যাস। মোহনা ভ্রু কুঁচকে বলল, এত খুশি কেন হঠাৎ? দোস্ত, এইমাত্র প্রীতির সাথে কথা বললাম। যে কথা আমি প্রীতিকে বলতে চেয়েছিলাম, সে কথা প্রীতি বলে দিল। মোহনার বুকটা অজানা আশঙ্কায় ধক করে উঠল। কি বলল? কাপা কণ্ঠে জিজ্ঞেস করল মোহনা। She said that she loves me. প্রীতি আমাকে আরো আগে থেকেই ভালোবাসে। এটা আমার জন্য কল্পনাতীত ছিল দোস্ত। ইতিমধ্যে মোহনার বুকের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে।
কিন্তু মোহনা সেটা শ্রেয়ানকে বুঝতে দিল না। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বলল, কনগ্রাচুলেশনস। তুইও নিশ্চয়ই বলে দিয়েছিস যে তুইও ওকে ভালোবাসিস? না, আমি বলেছি আমি অন্য একজনকে ভালোবাসি। সে কি? কেন? তুই তো ওকেই ভালোবাসিস। তাহলে মিথ্যে বললি কেন? ওকে একটা সারপ্রাইজ দেব। কি সারপ্রাইজ? দুপুরে বাসায় আসেন কানিজ চৌধুরী। ফ্রিজে খাবার যেমন রেখে গিয়েছেন তেমনই রাখা আছে। প্রীতি ছুঁয়েও দেখেনি। কানিজ চৌধুরী হাত মুখ ধুয়ে প্রীতির রুমে এলেন। প্রীতি বিছানায় জোড়সড় হয়ে ঘুমিয়ে আছে। কানিজ চৌধুরী চমকে উঠলেন মেয়ের মুখপানে তাকিয়ে। প্রীতির মুখটা ফোলা ফোলা, চোখের কোণে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। কানিজ চৌধুরী দ্রুতগতিতে প্রীতির পাশে বসলেন। কপালে হাত রাখতেই আরেক দফা চমকালেন। জ্বরে প্রীতির গা পুড়ে যাচ্ছে। কানিজ দ্রুত থার্মোমিটার নিয়ে জ্বর মাপলেন। পারদ 104 ডিগ্রি ছুঁই ছুঁই। কানিজ চৌধুরী দ্রুত হাতে প্লেটে ভাত তরকারি নিয়ে জোর করে প্রীতিকে অল্প ভাত খাইয়ে দিলেন। এরপর জ্বরের ওষুধ খাইয়ে দিলেন। তারপর একটা ছোট কাপড় ভিজিয়ে কপালে জলপট্টি দেন। প্রিয়ন্তী আবারও ফোন করছে। এবার কানিজ চৌধুরী ফোন ধরলেন। রিসিভ করতেই ওপাশ থেকে প্রিয়ন্তী বলল, তোর কি হয়েছে বলতো? সারাদিনে কতবার তোকে ফোন দিয়েছি খেয়াল আছে তোর? আমাকে টেনশনে রাখতে খুব ভালো লাগে তোর? আমি বলছি প্রিয়ন্তী। ও আম্মু, কেমন আছো? ভালো। কিন্তু প্রীতিটা ভালো নেই রে। কেন? কি হয়েছে ওর? জ্বর বাঁধিয়ে বসেছে। সকালে বলল আজ কলেজ যাবে না। জিজ্ঞেস করলাম শরীর খারাপ কিনা। বলল সেরকম কিছু না। এখন দেখ জ্বরে মেয়েটার গা পুড়ে যাচ্ছে। জ্বর কখন এলো? জানি না। হসপিটাল থেকে ফিরে দেখলাম এই অবস্থা। ওষুধ খাইয়েছ? হ্যাঁ। একটু কথা বলতে পারবে? উহু। এখন হুঁশি নেই ওর। ঠিক আছে, খেয়াল রেখো ওর। আমি পরে ফোন দেব। প্রিয়ন্তীর সাথে কথা শেষ করে ফোন রাখার 3 মিনিটের মাথায় আবার ফোন বেজে ওঠে প্রীতির। কানিজ চৌধুরী ফোন হাতে তুলে দেখলেন স্ক্রিনে জ্বলজ্বল করে ভাসছে আব্বু নামটি। কানিজ চৌধুরী তাকিয়ে রইলেন স্ক্রিনের দিকে। বাজতে বাজতে ফোন কেটে গেল। আবার বাজল। পুনরায় আগের মতোই বাজতে বাজতে ফোন কেটে গেল। আবার কল এলো, একই নাম্বার হতে। কানিজ চৌধুরী এবার ফোন রিসিভ করলেন, কিন্তু কোনো কথা বললেন না। হ্যালো। ওপাশ থেকে ভারী মোটা একটা কণ্ঠ ভেসে এল। কতগুলো বছর পর যে এই কণ্ঠটা শুনলেন তা হিসাবহীন। ওপাশ থেকে বারংবার হ্যালো শব্দটি ভেসে আসছে। হঠাৎ কানিজ চৌধুরী খেয়াল করলেন তার চোখ দুটো ভিজে আসছে। তিনি নীরবে কল কেটে সন্তর্পণে চোখ মুছলেন। ফোনের ওপাশের মানুষটি যেন পণ করেছেন তিনি কল দেওয়া বন্ধ করবেন না। বারবার রিং বেজে বেজে কল কেটে যাচ্ছে। কানিজ চৌধুরী এবার ফোন সাইলেন্ট করে বালিশের কাছে রেখে দিলেন। বিকেলের দিকে জ্বরটা একটু কমে আসে প্রীতির। কানিজ চৌধুরী বালতিতে পানি নিয়ে তাতে একটা কাপড় ভিজিয়ে প্রীতির শরীর স্পঞ্জ করে দেন। কলিং বেলের শব্দ শুনে দরজা খুললেন কানিজ চৌধুরী। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন কলতান মিত্র। কানিজ চৌধুরীর জীবনে এই মানুষটার গুরুত্ব অনেক বেশি। তিনি মাঝসমুদ্রে যখন হাবুডুবু খাচ্ছিলেন, তখন কেবল এই একটা মানুষ তার হাত ধরেছিল। তাকে মাঝসমুদ্র থেকে তীরে এনেছিল। সেই সময়টা এই একটা মানুষ ছাড়া আর কাউকে পাশে পাননি তিনি।
কেউ ছিল না তার পাশে। কেমন আছিস কৃতিকা? ভালো আছি দাদা। তুমি কেমন আছো? এই তো ভালো। কানিজ চৌধুরী দরজা থেকে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ভেতরে আসো দাদা। কলতান মিত্র ভেতরে ঢুকলেন। প্রশ্ন করলেন, প্রীতি কোথায়? ঘরে আছে। প্রীতি হঠাৎ জ্বর বাঁধালো কি করে? কাল তো বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ভিজেছে নাকি? ওরা দুবোন তো আবার বৃষ্টি নামলেই ভেজার জন্য পাগল হয়ে যায়। বলতে বলতে প্রীতির ঘরের দিকে এগোলেন কলতান মিত্র। তার পেছনে যেতে যেতে কানিজ চৌধুরী বললেন, না দাদা, বৃষ্টির সময় আমি ওকে বাইরে নামতেই দেইনি, ছাদেও যেতে দেইনি। খাটের সাথে হেলান দিয়ে চুপচাপ বসে আছে প্রীতি। শরীরে জ্বরটা এখন কম। শরীরের অসুখ তো সেরে যাবে, কিন্তু মনের অসুখটা না চাইতেও শ্রেয়ানের ভাবনা মাথার মধ্যে ঘুরছে। ইচ্ছে করছে মাথাটা কেটে দুভাগ করে ফেলতে। দুই হাতে মাথা চেপে বসে রইল প্রীতি। মাথা ব্যথা করছে প্রীতিমা। প্রীতি চোখ তুলে কলতান মিত্রকে দেখল। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসির রেখা। মামা, কখন এলে? কলতান মিত্র প্রীতির সামনে বসতে বসতে বললেন, এইমাত্র। শুনেছি আমার মাটা নাকি অসুস্থ। আমি কি না এসে থাকতে পারি? প্রীতি হেসে বলল, তোমাকে দেখে এখন সুস্থ হয়ে গেছি মামা। কলতান মিত্র প্রীতির গালে হাত রেখে বললেন, একদিনেই চেহারার কি হাল হয়েছে। ভগবান তোকে দ্রুত সুস্থ করে দিক। সন্ধ্যের পর প্রীতিদের বাসা থেকে চলে যান কলতান মিত্র। কানিজ চৌধুরী স্যুপ বানিয়ে প্রীতির ঘরে আসেন। প্রীতির পাশে বসে চামচে স্যুপ নিয়ে ওর মুখের কাছে ধরলেন। প্রীতি নাক সিটকে বলল, আম্মু প্লিজ, আমি এখন স্যুপ খাব না। একদম কথা বাড়াবি না, চুপটি করে খেয়ে নে। হা কর। কানিজ চৌধুরীর ধমক খেয়ে মিয়ে গেল প্রীতি। ভদ্র মেয়ের মতো চুপচাপ স্যুপটা খেয়ে নিল। প্রীতিকে স্যুপ খাইয়ে পানি খাইয়ে দিলেন কানিজ চৌধুরী। প্রীতি ঝটপট মায়ের আঁচলে মুখটা মুছে নিল। তার মেয়ে দুটির এই একটা বদভ্যাস, মায়ের আঁচলে মুখ মোছা। কানিজ চৌধুরী হাজার বকে ধমকেও ওদের এই অভ্যাস বদলাতে পারেননি। প্রিয়ন্তীটাকে মিস করছেন ভীষণ। প্রায় 4 মাসের মতন হবে মেয়েটাকে কাছে পান না তিনি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে প্রীতির দিকে তাকালেন তিনি। বললেন, দুপুরে তোর আব্বু ফোন করেছিল। চোখ তুলে মায়ের দিকে তাকায় প্রীতি। কানিজ চৌধুরী বললেন, তুই তখন কথা বলার মতো অবস্থায় ছিলি না। এখন তো কিছুটা সুস্থ আছিস। ফোন করে কথা বলে নে। কথাটা বলে স্যুপের বাটি হাতে নিয়ে ঘর থেকে প্রস্থান করেন কানিজ চৌধুরী। প্রীতি মায়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রীতি কানিজ চৌধুরীর মনের অবস্থা ভালোমতেই বোঝে। সারাদিন কাজের ধকল সামলে দিন শেষে ঠিকই মানুষটা তার স্বামীর অভাব অনুভব করে। কিন্তু অভিমান দুটো মানুষকে দূরে সরিয়ে রেখেছে। কখনো কি তাদের এই মান অভিমানের পালা শেষ হবে? প্রীতিপ্রিয়ন্তী দু বোন সেদিনের অপেক্ষায় অপেক্ষমান। প্রীতির বুক চিরে বেরিয়ে এলো একটা লম্বা দীর্ঘশ্বাস। বালিশের কাছ থেকে ফোনটা হাতে নিল সে। 26টা মিসকল ভাসছে ফোনের স্ক্রিনে। এর মধ্যে 3টা শ্রেয়ানের নাম্বার থেকে, 2টা পূর্ণার নাম্বার থেকে, আর বাকি সবগুলোই ইশতিয়াক চৌধুরী অর্থাৎ ওর বাবার নাম্বার থেকে। ইশতিয়াক চৌধুরীর লাস্ট কল এসেছে 5 মিনিট আগে। প্রীতি অবাক হল, 5 মিনিট আগে কল এলো, তবে রিং বাজল না কেন? পরক্ষণেই দেখল ফোন সাইলেন্ট মুডে রাখা। প্রীতি কললিস্টে গিয়ে বাবার নাম্বারে ডায়াল করতে যাবে,
তৎক্ষণাৎ ফোন এলো বাবার নাম্বার থেকে। প্রীতি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ইশতিয়াক চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠ ভেসে এলো। প্রীতি মামুনি, কেমন আছো তুমি? জ্বর এসেছে নাকি? এখনো জ্বর আছে? তুমি ঠিক আছো আম্মু? প্রীতি স্মিত হেসে বলল, তুমি এতটা উতলা হয় না আব্বু। আমি একদম ঠিক আছি। ইশতিয়াক চৌধুরী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। স্বস্তিমাখা গলায় বললেন, থ্যাঙ্কস গড। প্রীতি বলল, কিন্তু তোমাকে আমার জ্বরের কথা কে জানালো? প্রিয়ন্তী বলেছে। জ্বরের ওষুধ খেয়েছ? হ্যাঁ, আম্মু খাইয়ে দিয়েছে। ইশতিয়াক চৌধুরী কিছুক্ষণ চুপ থেকে নিচু গলায় বললেন, তোমার আম্মু কেমন আছে? আম্মুর কথা জিজ্ঞেস করছ? আপাত দৃষ্টিতে ভালো আছে, কিন্তু আক্ষরিক অর্থে আম্মু একদম ভালো নেই। আমি জানি তুমিও ভালো নেই আব্বু। ইনফ্যাক্ট আমরা কেউই ভালো নেই। আব্বু প্লিজ, মনের মধ্যে আর অভিমান পুষে রেখো না। প্লিজ ফিরে এসো। ইশতিয়াক চৌধুরী শান্ত গলায় বললেন, আমি মনের মধ্যে অভিমান রাখিনি মা। রাগ, অভিমান, অভিযোগ এসব কিছুর অধিকার তো কেবল তোমার মায়ের। আমি দূরে থাকলেই নাকি সে ভালো থাকবে? আমার কাছের মানুষগুলো ভালো থাকুক, এটাই আমার চাওয়া। এগুলো আম্মুর মুখের কথা নয়। তুমি বুঝো না সেটা? একদিন রাগ করে বলেছে তোমাকে তার সামনে যেতে না, তুমি এখনো সেটাই ধরে রেখেছ? রাত জেগো না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো প্রিন্সেস। ওষুধগুলো ঠিকমতো খেও। পরে কথা হবে। গুড নাইট। প্রীতিকে কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন ইশতিয়াক চৌধুরী। প্রীতি মুখ তুলে তাকাতেই দেখল কানিজ চৌধুরী দরজার পাশে শটান দাঁড়িয়ে আছেন। ইশতিয়াক চৌধুরীর পাশের সোফায় বসে আছে প্রিয়ন্তী। বাবার শেষ কথাগুলো শুনে ঘটনা অনুমান করতে বিলম্ব হল না প্রিয়ন্তীর। প্রীতির সাথে কথা বলে ফোন কেটে প্রিয়ন্তীর দিকে তাকালেন ইশতিয়াক চৌধুরী। প্রিয়ন্তীর স্থির দৃষ্টি তার দিকেই নিবদ্ধ। সোফা ছেড়ে ইশতিয়াক চৌধুরীর পায়ের কাছে মেঝেতে বসল প্রিয়ন্তী। বাবার হাঁটুতে আস্তে করে মাথা রাখল। ইশতিয়াক চৌধুরী আলতো করে প্রিয়ন্তীর চুলে হাত বুলিয়ে দিচ্ছেন। কিছুক্ষণ ওভাবেই কেটে গেল। অনেকক্ষণ পর শান্ত গলায় প্রিয়ন্তী বলল, জানো আব্বু, আমরা দুবোন রোজ একটা স্বপ্ন দেখি। আমাদের একটা ছোট্ট পরিবার হবে। যে পরিবারের খুঁটি থাকবে তুমি আর আম্মু। আমরা চারজন মিলে একটা সুখী পরিবার গর্ব। যেখানে থাকবে না কোনো অপূর্ণতা, থাকবে না মানো অভিমান, থাকবে কেবল আনন্দ আর ভালোবাসা। কানায় কানায় পূর্ণ থাকবে আমাদের পরিবারটা। আমাদের দুই বোনের এই স্বপ্নটা কি কোনো দিনও পূরণ হবে না আব্বু? শেষ কথাটা বাবার মুখের দিকে তাকিয়ে বলল প্রিয়ন্তী। ইশতিয়াক চৌধুরী গম্ভীর গলায় জবাব দিলেন, এটা সম্ভব নয় প্রিয়ন্তী। কেন সম্ভব নয়? তোমার ইগোর কারণে। ভুল বুঝো না, আমার ইগো নেই। তোমার আম্মু চায় না আমার ছায়াও তার জীবনে পড়ুক। এতগুলো বছর পরও সেদিনের তার বলা কথাগুলো এখনো মনে পড়ে আমার প্রিয়ন্তী। তুমি আম্মুকে চেনো না আব্বু? তুমি জানো না সে কতটা অভিমানী? অভিমান করে তোমাকে কয়েকটা কথা বলেছে আর তুমি এতগুলো বছর ধরে সে কথাগুলো মনের মধ্যে পুষে রেখেছ। এতে কি তুমি ভালো আছো আব্বু? জন্মের পর থেকে এখন পর্যন্ত একটা দিনের জন্য আমরা দুবোন বাবা মাকে একসাথে কাছে পাইনি। তোমরা দুজন তোমাদের ইগো ধরে রাখতে গিয়ে নিজেরাও কষ্ট পাচ্ছ আর আমাদেরও কষ্ট দিচ্ছ। তুমি কেন বুঝো না আম্মুকে ছাড়া থাকতে আমার কষ্ট হচ্ছে আব্বু? ইশতিয়াক চৌধুরী নির্লিপ্ততা গলায় বললেন, তুমি চাইলে বাংলাদেশে তোমার আম্মুর কাছে চলে যেতে পার প্রিয়ন্তী। আমি তোমাকে আটকাব না।
কিন্তু আমি কখনোই তার কাছে ফিরে যাব না। অনেকবার তার কাছে ক্ষমা চাইতে গিয়ে ছোট হয়েছি, অপমানিত হয়েছি। আর না, তুমি যা করেছ, আম্মুর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলেও এমনটাই করত। মানছি আমি ভুল করেছি। সেই সময়টায় আমার তোমার মাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল। আমি সেটা করিনি। উল্টো তার ঘাড়ে আমার পরিবারের সব ইচ্ছে চাপিয়ে দিয়েছি। ইলমার স্বামীর ব্যাপারটা নিয়ে আমি তোমার আম্মুর হয়ে কথা বলিনি। তার মানে এটাও নয় যে আমি কানিজকে অবিশ্বাস করেছি। বোনের সংসার যাতে না ভাঙে সে কারণে চুপ ছিলাম। আর দেখতে চেয়েছিলাম আমার মা কি করে। এটুকু অন্তত আমার বিশ্বাস ছিল যে আমার মা নিজের মেয়ের মতো একটা মেয়ের সাথে অন্যায় করবেন না। কিন্তু মা সেটা করেননি। কানিজ ওই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর আমি অনেকগুলো দিন মা কিংবা ইলমা কারো সাথেই কথা বলিনি। ওদিকে কানিজের সাথে হাজার চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি। আমি এইখানে থেকে কি করতাম বলো? মানছি তারপরেও আমার অন্যায় হয়েছে। আমার কানিজের পক্ষ নেওয়া উচিত ছিল। সেটা আমি করিনি। তাই বলে কানিজ আমাকে না জানিয়ে আমাদের বাসা ছেড়ে চলে যাবে? আমি অসংখ্যবার চেষ্টা করেছি তোমার মায়ের সাথে কথা বলতে, কিন্তু সে আমার সাথে সবরকম যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এমনকি আমার ফুটফুটে দুটো কন্যা সন্তান হয়েছে, এ খবরটাও সে আমাকে জানায়নি। ইলমার কাছ থেকে জানতে হয়েছে আমাকে। তখন তোমার মায়ের উপর ভীষণ অভিমান হয়েছিল। আমার মেয়েরা পৃথিবীতে আসল, অথচ সে আমাকে জানালই না। আমিও সেদিনও তার সাথে কথা বলতে চেয়েছিলাম এবং সেদিনও সে কথা বলেনি আমার সাথে। তাই আমিও এরপর অভিমান করে কানিজের সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। কিন্তু তোমাদের খবর নিতাম রোজ। ইলমা তোমাদের ছবি পাঠিয়েছিল। প্রতিদিন ঘুমানোর সময় সেই ছবি বুকে নিয়ে ঘুমিয়েছি। মা মারা যাওয়ার কদিন পর দেশে ফিরেছি। আর দেশে ফিরেই স্বচক্ষে দেখতে পেলাম আমার রত্ন দুটিকে। এক মুহূর্তেই ভুলে গেলাম সব অভিমান। আর নিজেকে আটকে রাখতে পারিনি। প্রথমবার তোমাদের ছুঁয়ে দিতে পেরে আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষ। তোমার মাকে অনেক বুঝিয়েছিলাম কিন্তু সে বোঝেনি। আমি হাল ছাড়িনি। অসংখ্যবার নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছিলাম তার কাছে। ততবারই সে আমাকে অপমান করেছে। কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চায়, তবে তাকে ক্ষমা না করে গেলেও অন্তত অপমান করতে হয় না। আমি একের পর এক তার কাছে অপমানিত হয়ে ফিরে এসেছি। আমার কি আত্মসম্মানবোধ নেই? কানিজের ইগো আছে, আমার ইগো নেই? আমার ইগো ওর চাইতে বেশি ছিল। কিন্তু তোমাদের কথা ভেবে আমি ওর কাছে নত হয়েছিলাম। বারবার ওর কাছে ফিরে গেছি। কিন্তু সে আমাকে চূড়ান্ত অপমান করেছে। কানিজ যদি আমাকে ছাড়া থাকতে পারে, আমিও পারব তাকে ছাড়া থাকতে। পেরেছিও এত বছর। বাকি দিনও পারব। তুমি ভালোবাসো না আম্মুকে? বাসি। আজও ভালোবাসি। যদি না বাসতাম তাহলে এতদিন একা থাকতাম না। এখানে বিয়ে করে সংসারী হতাম। তা না করে তোমার মায়ের স্মৃতি আঁকড়ে বেঁচে আছি। সে ভালো থাকুক তার মতো। আমি তার লাইফে ইন্টারফেয়ার করব না। আম্মু এখন আগের চেয়ে নরম হয়েছে আব্বু। মাঝখানে কতগুলো বছর চলে গেছে। এখন হয়তো সে তার কষ্টগুলোও ভুলে গেছে। তুমি প্লিজ বাংলাদেশে যাও। আম্মুর কাছে আরেকবার ক্ষমা চাও। দেখবে আম্মু তোমায় নিশ্চয়ই ক্ষমা করে দেবে। শরীরটা ভালো লাগছে না। ঘুমোতে গেলাম। তুমিও শুয়ে পড়ো।
ইশতিয়াক চৌধুরী টেবিলের উপর থেকে চশমাটা নিয়ে চোখে দিয়ে ধীর পায়ে হেঁটে নিজের বেডরুমে চলে গেলেন। প্রিয়ন্তী মেঝেও পা ছড়িয়ে বসে রইল। তার চোখের কোণে জল। চলবে। গঠনমূলক মন্তব্য করবেন। মাতোয়ারা। লেখনীতে ফারজানা ফাইরুজ তানিশা। পর্ব 15। কানিজ চৌধুরী ধীর পায়ে প্রীতির সামনে এসে বসলেন। কয়েক সেকেন্ড প্রীতির দিকে তাকিয়ে রইলেন। তার চোখ মুখের অবস্থা স্বাভাবিক। প্রীতি চোখ নামিয়ে নিল। কানিজ চৌধুরী শান্ত গলায় বললেন, আমি তোদের দু বোনকে কখনো কোনো কিছুতে বাধা দিইনি। তোরা যা চেয়েছিস তা পেয়েছিস, যা করতে চেয়েছিস তা করেছিস। এর অন্যথা কখনো হয়নি, হবেও না। আমার দায়িত্ব ছিল তোদের লালন পালন করে বড় করা, করেছি। প্রিয়ন্তীটা তো 4 মাস আগেই তার বাবার কাছে চলে গেছে। চাইলে তুইও প্রিয়ন্তীর মতন তোর বাবার কাছে চলে যেতে পারিস। আমি বাধা দেব না। প্রীতি কানিজ চৌধুরীর হাত ধরে বলল, আম্মু প্লিজ, যা হবার হয়ে গেছে। প্লিজ তুমি আব্বুকে মাফ করে দাও। আমরা তো জানি আব্বুর সাথে অভিমান করে তুমি ভালো নেই। আব্বুও ভালো নেই। আব্বু অসংখ্যবার তোমার কাছে মাফ চেয়েছে। আর প্রতিবারই মুখ বুঝে তোমার অপমান সহ্য করেছে। তুমি বললে আব্বু আবারও মাফ চাইবে। প্লিজ আব্বুকে আর একটা বার সুযোগ দাও। আর ইগো পুষে রেখ না আম্মু। কানিজ চৌধুরী কঠিন গলায় বললেন, জ্ঞান দিচ্ছিস আমাকে? তোদের এই পৃথিবীতে আনতে আমাকে কত কষ্ট করতে হয়েছে জানিস? একা হাতে মানুষ করেছি তোদের। আর বড় হয়ে তোরা তোদের বাপের হয়ে কথা বলছিস। যা, তুই প্রিয়ন্তীর মতো বাপের কাছে চলে যা। আমার কাউকে লাগবে না, কাউকে না। আঁচলে মুখ গুজে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কানিজ চৌধুরী। প্রীতি বনে বসে রইল। নিজের ঘরে গিয়ে ড্রয়ার থেকে বহু বছরের পুরনো একটা ছবির অ্যালবাম বের করলেন কানিজ চৌধুরী। বহুদিন বের করা হয়নি অ্যালবামটা, উপরে ধুলো জমে আছে। প্রথম পৃষ্ঠা উল্টাতেই চোখে পড়ল লাল বেনারসি পরে বধূবেশে বসে থাকা অল্পবয়সী কানিজ চৌধুরীর দিকে। পাশেই হাসি হাসি মুখ করে বসে আছে ইশতিয়াক চৌধুরী। এটা তাদের বিয়ের দিন তোলা ছবির অ্যালবাম। কাজী অফিসে তোলা হয়েছে ছবিটি। অ্যালবামের পাতাগুলো এক এক করে উল্টাতে উল্টাতে অতীতের স্মৃতিচারণ করছিলেন কানিজ চৌধুরী। মধ্যবিত্ত এক হিন্দু পরিবারে জন্ম হয় কানিজ চৌধুরীর। জন্মের পর তার নাম রাখা হয় কৃতিকা মিত্র। নামটা রেখেছিল তার বড় দাদা কলতান মিত্র। ক্লাস 7-এ পড়াকালীন মা মারা গিয়েছিল তার। এরপর বাবা ও দাদার কাছেই মানুষ হন তিনি। ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন তিনি নিজের মধ্যে ধারণ করেছেন তিনি। তার স্বপ্নের প্রথম ধাপ পেরিয়ে মেডিকেলে চান্সও পেয়েছিলেন তিনি। কলেজ জীবনে তার প্রণয় ঘটে উচ্চবিত্ত পরিবারের এক সুদর্শন মুসলিম যুবকের সাথে। নাম ইশতিয়াক চৌধুরী। সম্পর্কের বছর খানেক পরে একদিন ঘটনাক্রমে ওনাদের সম্পর্কের কথা দু পরিবারে জেনে যায়। হিন্দু মুসলিম সম্পর্কে দুই পরিবারেরই ঘোর আপত্তি। ইশতিয়াক চৌধুরীর পরিবারে কেউ রাজি ছিলেন না একটা হিন্দু পরিবারের মেয়েকে ঘরের বউ করে নিতে। অনুরূপভাবে কৃতিকার বাবা কিংবা দাদা কেউই মুসলিম ঘরের ছেলে ইশতিয়াক চৌধুরীর সাথে তার সম্পর্ক মেনে নেননি। এই সম্পর্ক জানার পর তারা তড়িঘড়ি করে বিয়ে ঠিক করে কৃতিকা অর্থাৎ কানিজ চৌধুরীর। তখন কৃতিকা সবে মেডিকেলে সেকেন্ড প্রুফ দিয়েছে। তখনকার কাঁচা বয়সের কৃতিকার কাছে পরিবারের সম্মানের চাইতে ইশতিয়াক চৌধুরীর ভালোবাসাই ছিল মুখ্য। বিয়ের আগের দিন বিকেলেই বাড়ি থেকে পালানো তিনি। সেদিনই কাজী অফিসে গিয়ে মুসলিম রীতিতে বিয়ে করে ইশতিয়াক চৌধুরী ও কৃতিকা মিত্র।
বিয়ের পর নাম পাল্টে কৃতিকা মিত্র থেকে হয়ে গেলেন কানিজ চৌধুরী। পরিবারের সবাইকে ছেড়ে হাত ধরলেন ইশতিয়াক চৌধুরীর। তবে পরিবারের জন্য খারাপ লেগেছিল ভীষণ, বিশেষ করে তার বড় দাদা কলতান মিত্রের জন্য। বাবার চাইতে এই দাদাটার বেশি ভক্ত ছিলেন কানিজ চৌধুরী। সেই দাদার সম্মান নষ্ট করে পালিয়ে এসে ইশতিয়াক চৌধুরীকে বিয়ে করলেন তিনি। বাবা ও দাদার এত বছরের ভালোবাসা হেরে গেল মাত্র 1 বছরের ভালোবাসার কাছে। জয় হল প্রেমের সম্পর্কের। বিয়ের পর ইশতিয়াক চৌধুরী কানিজকে নিয়ে বাসায় যেতেই শুরু হল কয়েক দফা হম্বিতম্বি। কানিজ চৌধুরীকে দেখেই গর্জে ওঠেন ইশতিয়াকের মা তাহমিনা বেগম। তিনি কানিজ চৌধুরীকে মানতে অস্বীকৃতি জানান, যাচ্ছে তাই বলে অপমান করেন। কানিজ চৌধুরীর বাপ ভাই তুলে কটাক্ষ করে কথা বলেন। কানিজ চৌধুরী নীরবে সব হজম করেন, যেন এমন আচরণের জন্য তিনি আগে থেকেই প্রস্তুত ছিলেন। ইশতিয়াক চৌধুরী মায়ের হাত পা ধরে বুঝিয়ে সুজিয়ে কানিজ চৌধুরীকে ঘরে তুলতে মাকে রাজি করান। কানিজ চৌধুরী বড়লোক বাড়ির বউ হয়েছেন ঠিকই, কিন্তু শান্তি পায়নি এক ফোঁটাও। কেবল ইশতিয়াক চৌধুরী ছাড়া ওই পরিবারের বাকি সবার জন্য কানিজ ছিলেন চোখের বালি। শাশুড়ি তো উঠতে বসতে কথা শোনাতেন। ননদ ইলমা দুদিন পর পরই বাপের বাড়ি চলে আসতেন। এসেই শুরু করতেন কানিজ চৌধুরীর উপর ঝাড়িঝুড়ি। তার বরটাও ছিল নোংরা স্বভাবের। কেমন লোভাতুর দৃষ্টিতে তাকাতেন কানিজ চৌধুরীর দিকে। তবুও তিনি সব মেনে নিয়েছেন। শাশুড়ি ননদের কটু কথা মুখ বুজে সহ্য করেছেন। কষ্ট লাগলেও ইশতিয়াকের ভালোবাসা পেলে সব ভুলে যেতেন কানিজ। দিন শেষে এই মানুষটার ভালোবাসা তাকে ভুলিয়ে দিত শ্বশুরবাড়ির শত কষ্ট। বিয়ের মাস 5 পর স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়া চলে যান ইশতিয়াক চৌধুরী। কানিজ চৌধুরী স্বামীকে বারণ করেছিলেন অস্ট্রেলিয়া যেতে। স্কলারশিপ ক্যান্সেল করতে বলেছিলেন। স্ত্রীর বারণ নাকচ করেন ইশতিয়াক চৌধুরী। তার ভাষ্যমতে এটা তার স্বপ্ন, আর তিনি তার স্বপ্নের সাথে কোনো কম্প্রোমাইজ করবেন না। করলেনও না। 5 মাসের সদ্য বিবাহিতা স্ত্রীকে রেখে পাড়ি জমালেন সুদূর অস্ট্রেলিয়ায়। ইশতিয়াক চৌধুরী অস্ট্রেলিয়া যাওয়ার পর শ্বশুরবাড়িতে আরও মূল্যহীন হয়ে পড়েন কানিজ চৌধুরী। এমনকি বাড়ির কাজের লোকগুলো পর্যন্ত তাকে হেনস্থা করতে ছাড়ত না। কথায় কথায় মনে করিয়ে দিত তিনি হিন্দু ঘরের মেয়ে। তাহমিনা বেগম এতে কাজের লোকদের কিছু বলতেন না, বরং তার শুনতে ভালোই লাগত। এ বাড়িতে কানিজ চৌধুরীর অবস্থান ছিল কাজের লোকদের চাইতেও নিম্নে। তাহমিনা বেগম তাকে আর পড়াশোনা করাবেন না বলে সাফ জানিয়ে দেন। কানিজ চৌধুরী অনেক চেষ্টা করেও শাশুড়িকে মানাতে পারলেন না। এক পর্যায়ে কানিজ ইশতিয়াক চৌধুরীকে ব্যাপারটা জানান। কিন্তু ইশতিয়াক চৌধুরীও তার মায়ের পক্ষ নেন। তিনি বলেন, আম্মা যা বলে তা করো। তার মন জুগিয়ে চলার চেষ্টা করো। তার কথার বাইরে যেও না। পড়াশোনা বাদ দাও। ডাক্তার হওয়ার কোনো দরকার নেই, ঘরে বসে ঘরের কাজ করো। এ কথার পিঠে বলার জন্য কোনো কথা খুঁজে পাননি কানিজ চৌধুরী। তাহমিনা বেগম তাকে স্পষ্ট গলায় বলে দিয়েছেন, যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে লেখাপড়া বন্ধ করতে হবে, নয়তো এ বাড়িতে তোমার জায়গা হবে না। কিছুদিন পর ইলমা তার স্বামী পারভেজ আর 2 ছেলেকে নিয়ে বেড়াতে আসেন বাপের বাড়িতে। থাকবেন 8-10 দিন। আর কানিজ চৌধুরীর উপর খবরদারি করবেন। ননদের খবরদারি নিতে পারলেও তার স্বামী পারভেজের লোলুপ দৃষ্টি বড্ড অস্বস্তিতে ফেলত কানিজ চৌধুরীকে। এর 2 দিন পর এক সকালে ইলমা তার 2 ছেলে আর মাকে নিয়ে শপিং করতে যায়। বাসায় তখন ছিল পারভেজ, কানিজ চৌধুরী এবং কাজের লোক 2 জন। কানিজ চৌধুরী সব গুছিয়ে যখন চুলোয় রান্না বসালেন,
তখন পারভেজ রান্নাঘরে এসে চা চাইলেন আর বললেন চা ঘরে নিয়ে দিয়ে আসতে। কানিজ চৌধুরী চা করে কাজের লোক একজনকে বললেন পারভেজের ঘরে চা দিয়ে আসতে। সে রাজি হল না। অন্যজনকে বলতেই সে মুখ ঝামটা মেরে বলল, আপনেরে কইছে আপনি দিয়া আসেন। আমরা যামু কেন? আমাগরে কইছেনি। হতাশ হলেন কানিজ চৌধুরী। পারভেজ নামক লোকটার সাথে কথা বলতেও গাড়ি করে তার। কিন্তু এখন কিছু করার নেই। ইলমার স্বামী চা চেয়েছে কিন্তু কানিজ চৌধুরী তার ঘরে চা দিয়ে আসেননি। এটা শুনলে বাড়িতে তুলকালাম বাঁধাবেন ইলমা। তাই বাধ্য হয়ে চায়ের কাপটা নিয়ে ইলমার ঘরে গেলেন কানিজ চৌধুরী। চায়ের কাপটা বেডসাইড টেবিলের উপর রেখে ঘর থেকে বেরোতে নিলেই পারভেজ খপ করে ধরে ফেলে কানিজ চৌধুরীর হাতখানা। কানিজ চৌধুরী হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতেই পারভেজ হাত ছেড়ে দিয়ে ঝাপটে ধরল কানিজ চৌধুরীকে। তার স্পর্শকাতর জায়গাগুলো বিশ্রীভাবে হাত ছোঁয়াতে লাগল। ঘেন্নায় গাড়ি করে উঠল কানিজ চৌধুরীর। অনেক চেষ্টা করেও পারভেজ নামক জানোয়ারটার সাথে পেরে উঠলেন না কোনোভাবেই। ধস্তাধস্তির এক পর্যায়ে কানিজ চৌধুরী কোনো রকম নিজেকে ছাড়িয়ে জোরে এক লাথি মারলেন পারভেজের গোপনাঙ্গ বরাবর। পারভেজ যখন ব্যথায় ককিয়ে উঠল তখন শরীরের সমস্ত শক্তি এক করে ধাক্কা দেন পারভেজকে। পারভেজ ছিটকে কয়েক হাত দূরে গিয়ে পড়ে কপালটা বাড়ি খায় পিতলের ফুলদানিটার সাথে। কপাল ফেটে গলগল করে রক্ত পড়া শুরু হয় পারভেজের। আধা ঘন্টা পর যখন তাহমিনা ও ইলমা বাসায় ফিরলেন তখন কানিজ চৌধুরী পারভেজের কুকীর্তির কথা ইলমাকে জানান। পারভেজও নিজের গা বাঁচাতে কানিজ চৌধুরীর ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন। তার ভাষ্যমতে কানিজ চৌধুরী তাকে চা দেওয়ার নাম করে তার ঘরে যান। তারপর তার সাথে অশ্লীল আচরণের চেষ্টা করেন। স্বামী বিদেশ থাকার দরুন কানিজ চৌধুরী শরীরের চাহিদা মেটাতে পারছেন না। আর সেই চাহিদা মেটানোর জন্য পারভেজকে ব্যবহার করতে চেয়েছেন। সেটা তো যখন তিনি সফল হলেন না তখন পারভেজকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে কপাল থেকে রক্ত ঝরিয়েছেন কানিজ চৌধুরী। এই ছিল পারভেজের বক্তব্য। কানিজ চৌধুরী নিজেকে নির্দোষ প্রমাণ করতে অনেক যুক্তি দেন। কিন্তু তাহমিনা বেগম কিংবা ইলমা কেউই বিশ্বাস করেনি কানিজ চৌধুরীর কথা। ইলমা কানিজ চৌধুরীকে যাচ্ছে তাই বলে অপমান করেন। তাহমিনা বেগম ইশতিয়াক চৌধুরীকে ফোন করে তার স্ত্রীর নষ্টামির খবর জানান। কানিজ চৌধুরী মনে প্রাণে চেয়েছিলেন তার স্বামী অন্তত তাকে বিশ্বাস করুক। কিন্তু ইশতিয়াক চৌধুরী ছিলেন নির্বাক। তিনি কেবল চুপটি করে একে একে শুনে গেলেন মা বোনের কথা। মুখ ফুটে বলেননি একটি কথাও। যদিও কানিজ চৌধুরীকে অবিশ্বাস করেও কিছু বলেননি। তথাপি কানিজ চৌধুরীর পক্ষ নিয়েও মা কিংবা বোনকে একটা কথাও বলেননি। কানিজ চৌধুরীও স্বামীকে সত্যিটা বোঝানোর বিন্দুমাত্র চেষ্টা করেননি। কি লাভ তাতে? যে নিজে থেকেই বুঝল না তাকে কি করে বোঝাবেন তিনি? সেদিন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল কানিজ চৌধুরীর। বুঝতে পেরেছিলেন বাবা ও দাদার মনে কষ্ট দিয়ে তিনি কত বড় ভুল করেছেন। কাছের মানুষগুলোকে ছেড়ে ছুড়ে যে মানুষটার হাত তিনি ধরেছেন সেই মানুষটাই তার চরম অসম্মানের দিন তার পাশে রইল না। তার হয়ে দুটো কথা বলল না। কানিজ চৌধুরীর মনে ক্ষীণ আশা ছিল ওই পরিবারের সবাই তার চরিত্রের দিকে আঙুল তুললেও যে মানুষটাকে তিনি ভালোবেসেছেন সে মানুষটা অন্তত তাকে বিশ্বাস করবে। কিন্তু না। কানিজ চৌধুরীকে ভুল প্রমাণ করে দিয়ে নির্বাক ছিলেন ইশতিয়াক চৌধুরী। ঘেন্নায় অপমানে মরে যেতে ইচ্ছে করছিল কানিজ চৌধুরীর। সেদিনই তিনি বেরিয়ে আসেন ওই বাড়ি ছেড়ে। চলে আসেন বাবার বাড়িতে। ভেবেছিলেন যে বাবা
দাদার কাছে হয়তো একটু আশ্রয় পাবেন। কিন্তু কপাল খারাপ, সেটুকুও পেলেন না। কানিজ চৌধুরী বাড়ি থেকে পালানোর পর বরপক্ষ যা তা বলে অপমান করেছিল তার দাদা কলতান মিত্র ও বাবা পরিমল মিত্রকে। সেদিন কাঁদতে কাঁদতে পরিমল মিত্র পণ করেছিলেন কৃতিকাকে তার মেয়ে বলে পরিচয় দেবে না, এবং তাই করলেন। কানিজ চৌধুরীকে বাড়ি থেকে বের করে দিলেন। কানিজ চৌধুরী বাবার বাড়ি থেকে বিতাড়িত হয়ে রাস্তায় এসে দাঁড়ান। মাথার উপর তখন দুপুরের কড়া রোদ, দরদর করে ঘাম ঝরছিল তার শরীর থেকে, আর চোখে ছিল নোনা পানি। অপরাধবোধ, অপমানবোধ, দুঃখ কষ্ট সব অনুভূতি ঘিরে ধরেছিল তাকে। আচমকাই রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে শুনলেন কলতান মিত্রের কণ্ঠ, কৃতিকা। চোখ মেলে নিজেকে হাসপাতালের বিছানায় আবিষ্কার করলেন কানিজ চৌধুরী। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পেলেন বিমর্ষ বদনে বসে থাকা দাদা কলতান মিত্রকে। কলতান মিত্র জিজ্ঞেস করলেন, এখন কেমন লাগছে? কানিজ চৌধুরী জবাব দিলেন না। হাউমাউ করে কান্না শুরু করলেন, দু হাতে দাদার পেট জড়িয়ে ধরে। কলতান মিত্র বাধা দিলেন না, কাঁদতে বারণও করলেন না, কেবল আলতো করে বোনের মাথায় হাত বুলিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পর কানিজ চৌধুরীর কান্না থামে। কলতান মিত্র জিজ্ঞেস করেন, এখন কি করবি? শ্বশুরবাড়ি ফিরে যাবি? কানিজ চৌধুরী গম্ভীর গলায় জবাব দেন, না, আমি আর কখনোই ওই বাড়িতে ফিরে যাব না। আজ আমার স্বামী, সংসার সবকিছু কবর দিয়ে এসেছি ওই বাড়িতে। তাহলে যে পৃথিবীতে আসছে তার পরিচয় কি দিবি? কানিজ চৌধুরী অবাক হয়ে কলতান মিত্রের দিকে তাকালেন। বললেন, মানে? কলতান মিত্র ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বললেন, তুই প্রেগন্যান্ট। কানিজ চৌধুরী বিস্মিত হয়ে নিজের পেটের দিকে তাকালেন। হাত রাখলেন নিজের পেটে। তার চোখ হতে গড়িয়ে পড়ল দু ফোঁটা নোনা জল। বাচ্চার কি পরিচয় দিবি? ভাইয়ের কথায় পেট থেকে চোখ তুলে কলতান মিত্রের দিকে তাকালেন কানিজ চৌধুরী। আর্দ্র গলায় বললেন, বাচ্চা তার বাবার পরিচয়েই বড় হবে দাদা। যে আসছে সে তো ওই মানুষটারই রক্ত। রক্তের সম্পর্ক মুছে দেওয়া যায় কি? আর তুই? মুখ কঠিন করে কানিজ চৌধুরী জবাব দিলেন, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। কেবল বাচ্চার কথা ভেবে তাকে আমি ডিভোর্স দিতে পারব না। শুধু নামমাত্রই থাকবে আমাদের সম্পর্ক। তবে সে যদি নিজেই আমাকে ডিভোর্স দেয় তবে সেটা ভিন্ন কথা। কিছু বললেন না কলতান মিত্র। বোনের কষ্টে বুক ফেটে যাচ্ছে তার, কিন্তু তা প্রকাশও করতে পারছেন না। কানিজ চৌধুরী বললেন, আমাকে একটা থাকার ঘরের ব্যবস্থা করে দেবে দাদা? কেন? আমার তো থাকার কোনো জায়গা নেই। জায়গা নেই কে বলল? তুই এখন আমার সাথে আমাদের বাসায় যাবি। কানিজ চৌধুরী তাচ্ছিন্ন হেসে বললেন, আমাদের বাড়ি? ওটা এখন আর আমাদের বাড়ি নেই। ওই বাড়ি থেকে আমি বিতাড়িত। বাবা আর আমায় কখনোই মেয়ে বলে স্বীকার করবেন না রে দাদা। হুহু করে কেঁদে উঠলেন কানিজ চৌধুরী। কলতান মিত্র বললেন, তুই বাবাকে চিনিস না? সেদিন বাবা অনেক কষ্ট পেয়েছিলেন কৃতিকা। ওই লোকগুলো যাচ্ছে তাই বলে অপমান করেছে বাবাকে। সেই রাগ থেকেই বাবা আজ তোকে ফিরিয়ে দিয়েছে। আমি মেয়ে নামের কলঙ্ক। কারো মেয়ে হওয়ার কোনো যোগ্যতাই আমার নাই। এভাবে বলিস না কৃতি। তুই যে আমার আর বাবার জন্য কি সেটা তোকে বলে বোঝাতে পারবো না। যাকগে, বাবা বোধহয় কিছুক্ষণের মধ্যেই চলে আসবে হসপিটালে। তুই বাবাকে খবর দিয়েছিস? হ্যাঁ, তোকে হসপিটালে এনেই বাবাকে ফোন করে জানিয়েছি।
দীর্ঘশ্বাস ফেললেন কানিজ চৌধুরী। কিছুক্ষণের মধ্যেই পরিমল মিত্র এলেন। কানিজ চৌধুরীর কাছে এসে মেয়েকে বুকে টেনে নিলেন তিনি। বাবাকে জড়িয়ে ধরে আবার ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেললেন কানিজ চৌধুরী। এই বাবাকে তিনি অসম্মানিত করেছেন, কষ্ট দিয়েছেন ভেবেই আরো দ্বিগুণ কান্না পাচ্ছে তার। বাবার বাড়িতে ফিরে এসে আবার নতুন করে জীবন গুছিয়ে নেন কানিজ চৌধুরী। বাবা ও দাদার অনুপ্রেরণায় আবার নতুন উদ্যমে পড়াশোনা করেন তিনি। সারাদিন কলেজ, ক্লাস, শিডিউল নিয়ে ব্যস্ত সময় পার করেন। কখনো একা একা বিড়বিড় করে পেটের বাচ্চার সাথে কথা বলেন। গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন ইশতিয়াক চৌধুরীর ছবির দিকে তাকিয়ে কাঁদতে থাকেন। দ্বিতীয়বার ধর্মান্তরিত হননি কানিজ চৌধুরী। বাবার বাড়িতে থেকেও ইসলাম ধর্ম পালন করতেন তিনি। নিয়ম করে 5 বেলা নামাজ পড়তেন। অন্যান্য ধর্মীয় কাজও করতেন নিষ্ঠার সাথে। কলতান মিত্র বা পরিমল মিত্র ধর্ম নিয়ে কানিজ চৌধুরীকে কখনো চাপ দেননি। এ ক্ষেত্রে কানিজ চৌধুরীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন তারা। ইতিমধ্যে ইশতিয়াক চৌধুরীর সাথে রকম যোগাযোগ বন্ধ করে দিয়েছেন কানিজ চৌধুরী। ইশতিয়াক চৌধুরী অনেক চেষ্টা করেছেন কানিজ চৌধুরীর সাথে যোগাযোগ করতে, কিন্তু তাতে যারপরনাই ব্যর্থ হয়েছেন তিনি। কানিজ চৌধুরী যখন 8 মাসের প্রেগন্যান্ট, তখন হুট করে একদিন তাহমিনা বেগম ও ইলমা আসেন কানিজ চৌধুরীর বাসায়। ততদিনে জানা যায় কানিজ চৌধুরী একজন না। বেগম ও ইলমা কানিজ চৌধুরীকে এভাবে দেখে অবাক হন। তবেও খুশিও হয়েছেন ইশতিয়াকের সন্তান দুনিয়ায় আসতে চলেছে জেনে। ইলমা ও তাহমিনা বেগম সেদিন কানিজ চৌধুরীর কাছে ক্ষমা চেয়েছেন। কানিজ চৌধুরী সে বাসা ছেড়ে আসার 4 মাস পরে ইলমা জানতে পারে তার স্বামী অবৈধ পরকীয়ায় লিপ্ত। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় তুমুল ঝগড়া। ইলমা স্বামীকে সঠিক পথে আনার চেষ্টা করেন, কিন্তু কয়েকদিন পর তার স্বামীকে একজন মহিলার সাথে ঘনিষ্ঠভাবে দেখতে পান তিনি। পারভেজ কিংবা ওই মহিলা দুজনের পরনে একটা সুতোও ছিল না। রক্ত উঠে যায় ইলমার মাথায়। পা থেকে স্যান্ডেল খুলে ইচ্ছেমতো জুতা পেটা করেন পারভেজকে। তারপর 2 ছেলেকে নিয়ে চলে আসেন বাপের বাড়িতে। দিন কয়েকের মাথায় ডিভোর্স পেপার পাঠিয়ে দেন পারভেজের কাছে। ইলমা ও তাহমিনা বেগম দুজনেই বুঝতে পারলেন সেদিনকার ঘটনায় কানিজ চৌধুরীর দোষ ছিল না। পারভেজ চরিত্রহীন তাই কানিজ চৌধুরীর সাথে খারাপ আচরণের চেষ্টা করেছেন। অথচ তারা পারভেজকে বিশ্বাস করে কানিজ চৌধুরীকে যাচ্ছে তাই বলে দিলেন। কানিজ চৌধুরী এ বাড়ি থেকে চলে যাবার পর ইশতিয়াক চৌধুরীও অনেকদিন বোন কিংবা মায়ের সাথে যোগাযোগ রাখেনি। ইশতিয়াক চৌধুরী সেদিন দেখতে চেয়েছিলেন তার মা আর বোন ঠিক কতটা নিচে নামতে পারে। সেদিন তিনি নীরব থেকে কেবল মা বোনের তামাশা দেখেছেন। এরপর অনেকগুলো দিন কথা বলেননি তাহমিনা বেগম কিংবা ইলমার সাথে। এত কয়মাস পর সেদিনের ঘটনার জন্য অপরাধবোধ হচ্ছিল তাহমিনা বেগম ও ইলমার। কানিজ চৌধুরীকে অপমান করার অপরাধবোধ কুড়ে কুড়ে খাচ্ছিল তাদের। তাই দুজন কানিজ চৌধুরীর বাসার ঠিকানা জোগাড় করে সে বাসায় গেলেন। কানিজ চৌধুরীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু কানিজ চৌধুরীর টনক নড়ল না। তিনি ওই বাড়িতে যাবেন না বলে সাফ জানিয়ে দেন। দীর্ঘশ্বাস বুকে নিয়ে কানিজ চৌধুরীকে ছাড়াই বাড়ি ফিরলেন তাহমিনা বেগম ও ইলমা। চলবে।